দেখো এই ক্লাসগুলো তোমাদের জন্য আমি এমনভাবে সাজিয়েছি যাতে করে তোমাদের আজকে থেকে শুরু করে এইচএসসি পরীক্ষা পর্যন্ত যেই সময়গুলো আছে এই সময়গুলোতে তোমরা যেন বেস্ট একটা আউটপুট দিয়ে অথবা তোমাদের ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। আচ্ছা, আরেকটা খুশির সংবাদ দিতে চাই, সবাই কি রাজি আছো? একটা খুশির সংবাদ দিতে চাই, তোমরা যারা আর্টসের শিক্ষার্থী আছো, আর্টসের শিক্ষার্থীদের জন্য অর্থনীতি, খেয়াল করে দেখো, আর্টসের শিক্ষার্থীদের জন্য অর্থনীতির আমরা একটা ওয়ার্কশপ দিতে চাই। যারা কমার্সের রয়েছে তাদেরকে আমরা হিসাব বিজ্ঞানের একটা ওয়ার্কশপ দিতে চাই, এবং যারা সায়েন্সের আছো আমরা পদার্থ বিজ্ঞানের একটা ওয়ার্কশপ দিতে চাই। তোমাদের ভালো করানোর দায়িত্ব আমাদের, ইনশাল্লাহ আমরা সেভাবেই তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব। ওকে, আচ্ছা, সো সবাই একটু শেয়ার করো, আমি পড়তে চাই কারা কারা শেয়ার করেছে। অনেকক্ষণ সময় আজকে কিন্তু আমি সাহস পাচ্ছি না, আজকে কিন্তু স্টুডেন্ট আগ্রহ হারিয়ে ফেলছো, তোমাদের ক্লাস করা লাগবে না? যদি ক্লাস করা না লাগে তাহলে আমিও না করাই নাকি? সবাই একটু বন্ধুদেরকে জানিয়ে দাও, শেয়ার করে দাও। আচ্ছা, সো খুব শীঘ্রই তোমরা এখানে যারা আছো, আমি আবার বলছি, খুব শীঘ্রই তোমরা আমাদের এই হিসাব বিজ্ঞান যে ওয়ার্কশপ, তোমাদের অর্থনীতি যারা হচ্ছে, হ্যাঁ, অর্থনীতি এবং তোমাদের পদার্থবিজ্ঞান, এগুলো নিয়ে তোমরা অনেক বেশি টেনশনে থাকো, এগুলোর জন্য আমরা হচ্ছে তোমাদের ওয়ার্কশপ নিয়ে হাজির হচ্ছি। অ্যাকাউন্টিং ওয়ার্কশপে কিভাবে জয়েন করবা, আমি এই যে দেখো তোমাদেরকে কমেন্ট সেকশনে তোমাদেরকে আমি কমেন্ট করে দিয়ে দিচ্ছি একটা গ্রুপ, আমাদের ওই টেলিগ্রাম গ্রুপে তোমরা আপডেট পেয়ে যাবা। তোমরা দেখো সেখানে দেওয়া আছে, এই টেলিগ্রাম গ্রুপটা আমি দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে, এখন স্টুডেন্ট আসো। সো সবাই খুশি তো নাকি? সো যারা কমার্সের শিক্ষার্থী আছো সবাই হচ্ছে এই গ্রুপটাতে জয়েন হয়ে নাও, শুধু কমার্সের, আবার সায়েন্সের জন্য আমাদের আলাদা গ্রুপ আছে, তোমাদের পোস্টের মাধ্যমে আমরা জানিয়ে দিব। সো যারা কমার্সের আছো তারা হচ্ছে এই কাজটা শুরু করো। সো আমি একটু বেশি সময় নিয়ে নিলাম, সরি ফর দ্যাট। আমি শুরু করছি। ওকে, শুরু করবো। 3, 2, 1, আমার একটু শেয়ার বাকি আছে। আচ্ছা, আমি লিঙ্কটা একটু দিয়ে দিই। যারা কমার্সের আছো দেখো আমি একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে ঢুকে তোমরা ক্লাসগুলো করতে পারবা। ওকে, আচ্ছা ভাই, অন্য সাবজেক্ট, হ্যাঁ তোমরা যদি রেসপন্স করো আমরা অন্য সাবজেক্টও দিব। আগে হচ্ছে তোমরা, হ্যাঁ, এই ওয়ার্কশপে সবাই হচ্ছে দেখো একটা কমেন্ট দেওয়া আছে, এই ওয়ার্কশপের কমেন্ট থেকে তোমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে সেখানে আপডেট পাবা। আচ্ছা আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা 2টা ক্লাসে আমরা 3টা টপিক পড়েছি। আজকে আমরা 3য় ক্লাসে 4 নাম্বার টপিক পড়তে যাচ্ছি, রিপোর্ট রাইটিং। সো এই রিপোর্ট রাইটিং নিয়ে অনেক 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 কনফিউশন আছে তোমাদের। অনেক রিপোর্ট রাইটিং টেকনিক পড়ো, ফরম্যাট পড়ো, টিচার নম্বর দেয় না। কেন নম্বর দেয় না জানো? রিপোর্ট রাইটিং পারতে হলে তোমাকে একজন সাংবাদিক হতে হবে, একজন সাংবাদিক হতে হবে। মনে রাখবা, রিপোর্ট রাইটিং তুমি মনের মাধুরী মিশিয়ে অ্যান্সার করে আসলা, আন্ডা পাবা। এরকম অনেক দেখেছি যারা রিপোর্ট রাইটিং লিখে আসো, তোমরা ফরম্যাট অথবা টেকনিক ইউজ করে লিখে আসো, কিন্তু পরীক্ষার হল থেকে বের হয়ে অনেক কনফিডেন্স থাকার পরেও পরীক্ষার যে নম্বর দেয়, তোমাদের যেই খাতা দেওয়া হয় বা রেজাল্ট দেওয়া হয়, তখন তোমরা দেখো ভালো নম্বর পাও না। এর পেছনে অনেকগুলো কারণ আছে। মনে রাখবা, তুমি যদি রিপোর্ট রাইটিং শিখতে যাও তাহলে তুমি আর সাধারণ মানুষ থাকবা না, তুমি সাধারণ ছাত্র থাকবা না, তুমি কোনোভাবেই মেনে নিতে পারবা না নিজেকে তুমি একজন স্টুডেন্ট, তুমি তখন হয়ে যাবা সাংবাদিক। দেখো তোমাদের এইচএসসি সিলেবাসে এমন একটা টপিক আছে যেই টপিকে তোমাকে সাধারণ হওয়া সম্ভব না, তুমি সাধারণ ছাত্র হতে পারবা না, তোমাকে একজন সাংবাদিক হইতে হবে। তুমি যদি সাংবাদিক হইতে পারো তাহলে তুমি এইখানে ফুল মার্কস পাবা, 8-এর মধ্যে 8 পাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে থেকে সবাই সাংবাদিক, আজকে থেকে সবাই কি সাংবাদিক? কমেন্ট শুরু করে দাও, আজকে থেকে আমরা সবাই কি জার্নালিস্ট। সো আসো, এইখানে তোমরা যদি ভালো মার্ক পেতে চাও তাহলে হচ্ছে এই 5টা জিনিস মেনটেন করতে হবে। এই 5টা জিনিস কেন মেনটেন করতে হবে মনে রাখবা, একটা রিপোর্ট বা প্রতিবেদন লিখতে হলে তোমাকে অবশ্যই হেডলাইনটা অনেক ক্যাচি দিতে হবে। হেডলাইনটা অনেক কি দিতে হবে? ক্যাচি দিতে হবে। তোমার এই যে নিয়ম রয়েছে, রিপোর্টার ইনফো, আমরা জানি স্টাফ রিপোর্টার, ঠিক আছে, ক্যাম্পাস রিপোর্টার, এগুলো থাকে। এরপরে দেখো লিড প্যারাগ্রাফ, মানে এই প্যারাগ্রাফের মেইন যে বিষয়গুলো, কে, কোথায়, কিভাবে, কখন, এই জিনিসগুলো তোমাকে কি করতে হবে? আইডেন্টিফাই করে দিতে হবে। এরপরে বডি লিখে কনক্লুশন করে শেষ করতে হবে। যদি তুমি এগুলা মেনটেন করতে পারো এবং তুমি সাংবাদিক হতে পারো, একজন খাঁটি সাংবাদিক হতে পারো, তাহলেই তুমি কি হইতে পারবা?
তুমি এখানে রিপোর্টে 8/8 পেতে পারবা ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো তোমার নম্বর 8-এর মধ্যে 8 পাবা কিনা এটা অনেকাংশে ডিপেন্ড করে এই হেডলাইনের উপরে। এই হেডলাইনটা আমরা অনেকে ভুল করি। হেডলাইনটা যত ক্যাচি হবে তোমার নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, হেডলাইনটা আমরা কিভাবে লিখব এটা আমি তোমাদেরকে আজকের ক্লাসে সুন্দরভাবে বুঝিয়ে দিব। শুধু হেডলাইন না, তোমাদেরকে আমি এমন কিছু জিনিস আজকে শেখাবো যে তুমি চিন্তাও করতে পারো না, আল্লাহ ফরম্যাট পরে এতগুলো রিপোর্ট পাঠতেছি আমি। হ্যাঁ, তোমাদেরকে আমি ফরম্যাট পড়াবো, তবে যেই ফরম্যাট পড়লে তুমি টিচারের মন আকৃষ্ট করতে পারবা, টিচার বুঝবে তুমি একজন সাংবাদিক, সেই ফরম্যাটটাই আমরা আজকে ভালোভাবে শিখবো। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, হেডলাইন লেখার ক্ষেত্রে কিছু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। মনে রাখবা, হেডলাইন হচ্ছে রিপোর্টের প্রাণ। একটা রিপোর্ট তুমি লিখতে চাচ্ছ, আবার এরকম হেডলাইন না, ঠিক আছে, এরকম মানে আমাদের দেশের নিউজ প্রেজেন্টার যারা আছে, হ্যাঁ, যেমন আমি কালকে একটা ভিডিও দেখলাম বিডি ক্রিক টাইমে একজন লিখছে কি যেন একটা রিপোর্ট করছে যে দেখতে তারেক রহমানের মতো কিন্তু তারেক রহমান নয়, এরকম কিছু। তারেক রহমানের মামার চেহারাটা একটু ওনার মতো, তো উনি রিপোর্টটা এরকম হয়েছে। তো ওইখানে আমি কমেন্ট সেকশনে দেখলাম যে অনেকে বলতেছে, হায় রে সাংবাদিক সবাই সাংঘাতিক হয়ে গেলা, যে এটাও নিউজ করতে হবে, তারেক রহমানের মতো দেখতে, তারেক রহমান নয়, এরকম সংবাদ তোমরা প্রচার করতেছ। তো এরকম বিষয়গুলো তোমরা মাথায় রাখতে হবে যে ওই যে আমরা ক্লিকবেট বা ক্লিকেবল যে কোনো একটা নিউজ আমরা যখন দেখি, হেডিংটা খুব জোস, ঠিক আছে, দেখুন ভিডিও সহ। তো ভিডিও সহ দেখতে গিয়ে দেখা যায় তোমার পড়াশোনা, ঠিক আছে, এ কি করলো মামুন, এ কি করলো লায়লা, এ কি করলো হিরো আলম, এ কি করলো, এই যে এ কি করলো, ঠিক আছে, এই যে তোমরা ক্লিকেবল নিউজগুলাতে কি করো, নক করো, ঠিক আছে। এরপরে বলো দেখুন পরিমণির কততম বিয়ে হতে যাচ্ছে, এই যে দেখুন পরিমণির কততম বিয়ে হতে যাচ্ছে, এগুলাই আমরা বলি ক্যাচি। কিন্তু এই ক্যাচি দিয়ে পরীক্ষার হলে ভালো নাম্বার পাওয়া যাবে না। তোমাকে মার্জিত ক্যাচি লাইন দিতে হবে, যেখানে এখানে শর্ট এবং ক্লিয়ার হবে এবং সেটা ফ্রেজ আকারে লিখতে হবে। পুরো একটা সেন্টেন্স লিখে দিলা, ঠিক আছে, ওই সেন্টেন্স লিখলে তোমার হেডলাইন হবে না। এরপর দেখো প্রেজেন্ট টেন্সে লেখার চেষ্টা করবা, আর হেডলাইনে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না, কারণ তুমি ফুল স্টপ দিবা একটা সেন্টেন্সের পরে। তো এইখানে আমরা যেহেতু সেন্টেন্সই লিখতেছি না, একটা ফ্রেজ লিখতেছি, দ্যাট মিনস এইখানে আমাদের ফুল স্টপ হবে না। সো এই কয়েকটা জিনিস তুমি যদি মাথায় রাখা হেডলাইন লিখো, দেখবা যে টিচার তোমার হেডলাইন দেখাই 2 নাম্বার এমনি দিয়ে দিবে, ঠিক আছে। সো এটা আসলে ডিপেন্ড করতেছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অনেকে ভাবতেছে ভাইয়া আজকে কিভাবে পড়াবেন। দেখো তোমাদের খুশির সংবাদ যেটা, যে ভাইয়া ফরম্যাট পড়াবেন কিনা। তোমরা ফরম্যাট অনেকেই পছন্দ করো, তোমরা অনেকেই ফরম্যাট দেখতে চাও। সো আমি ফরম্যাট দেখাবো, কোনো সমস্যা নাই, তবে এই কথাগুলো তোমাকে মানতে হবে, তোমাকে জানতে হবে। খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, আমাদের পরবর্তীতে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যেমন স্টাফ করেসপন্ডেন্ট দেখি, ঠিক আছে, অথবা স্টাফ রিপোর্টার লিখি, অথবা ক্যাম্পাস রিপোর্টার লিখি। তো এই জিনিসগুলো আমরা কিন্তু সুন্দরভাবে আমরা শিখে নিতে পারবো, কোনো সমস্যা নাই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই জিনিসগুলা তোমরা মনোযোগ দিয়ে লিখার চেষ্টা করবা। আমি আবার বলতেছি, রিপোর্ট লিখার ক্ষেত্রে অবশ্যই তুমি কিছু জিনিস মাথায় রাখবা। রিপোর্টের হেডলাইন কখনো সেন্টেন্স আকারে হতে পারে না। যখন সাবজেক্ট ভার্ব আছে, সাদিয়া আক্তার বলছে, দাঁড়াও, সাদিয়া আক্তার বলছে স্যার গল্প না করে শর্টে পড়ান। সাদিয়া ম্যাডাম, আপনার ক্লাস করা লাগবে না ভাই, আমি গল্প ছাড়া ক্লাস নিতে পারি না। এখানে কি গল্প হয়েছে তোমাকে বোঝানোর জন্য একটা গল্প আনলাম, তাহলে তোমাকে সাসপেন্ড করে দেই, তুমি 15 মিনিটের জন্য সাসপেন্ডেড থাকো, নাকি ব্যান করব? আচ্ছা, ছোট্ট একটা পানিশমেন্ট দিলাম, ওকে দিয়ে দিলাম। ভাইরে ভাই, বুঝানোর স্বার্থে একটু মামুন লাইনের কথা আনলাম, সেটাতে কি একটা অবস্থা। সো যাই হোক, আপুরে সাসপেন্ড করলাম, সরি। আসো, সো আমরা যেটা বলছিলাম ভাইয়া, তুমি রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রেখে আনসার করবা। তবে আরো কয়েকটা জিনিস তোমাদেরকে বলি, রিপোর্ট লেখার সময় তখন তুমি আমি, আমরা এগুলো ইউজ করবা না, কারণ এইখানে রিপোর্ট রাইটিং মানে তুমি একজন সাংবাদিক, তোমাকে এমনভাবে প্রতিবেদনটা তৈরি করতে হবে যাতে করে যে কেউ বুঝতে পারে যে এটা আসলেই তুমি রিপোর্ট লিখেছ, তুমি গল্প লিখছো না। ওকে, সো এখানে আসো, আমরা আজকের ক্লাসে কি কি পড়তে যাচ্ছি, কি কি শিখতে যাচ্ছি। আসো, তোমাদেরকে আমি এখন
সেইভাবেই শেখাবো, সেভাবে দেখাবো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আসলে ফরম্যাট এবং ট্রিক্স চাও, তাই না? আসো, আজকেও আমি তোমাদেরকে সেই ট্রিক্সটাই দিচ্ছি। ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবা। খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে শুরুতে দেখাবো যে দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ রিলেটেড যে রিপোর্টগুলো আসে সেগুলো তুমি কিভাবে লিখবা। দেখো, দুর্ঘটনা, খেয়াল করে দেখো, দুর্ঘটনা এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই বছর তোমাদের এইচএসসি পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এগুলা। খেয়াল করে দেখো কি বলা আছে, দেখো, দুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ। দেখো, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই বিমান দুর্ঘটনা হয়েছিল, ক্র্যাশ করেছিল, এটা আমরা সবাই জানি, তাই না? সো এইটা তোমাদের ইম্পর্টেন্ট আছে। সো আমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে এমন কিছু রিপোর্ট নিয়েছি এবং আমি তোমাদেরকে ক্লাসে পড়াইয়া দিব ইনশাল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো ভাইয়াপুরা, যে যে প্লেন ক্র্যাশ, তারপর হচ্ছে বোট ক্যাপসাইজ, কর্ণফুলী নদীতে নৌকা ডুবি, অথবা কোনো একটা লঞ্চ ডুবি, এখানে বোট না হয়ে হচ্ছে লঞ্চ ডুবি হইতে পারে, ঠিক আছে? সো এখানে আমরা দেখেছি কয়েকদিন আগে লঞ্চ ডুবেছিল, হ্যাঁ। এরপরে খেয়াল করে দেখো ফায়ার অ্যাক্সিডেন্ট, তারপর দেখো আর্থকোয়াক, রোড অ্যাক্সিডেন্ট, এই যে এই টাইপের যেগুলো আছে, এই টাইপের রিপোর্টটা লিখতে হলে তুমি জাস্ট একটা টেকনিক ইউজ করবা। কয়টা টেকনিক ভাইয়া? একটা টেকনিক ইউজ করবা। আশা করি একটা টেকনিক ইউজ করলে তোমাদের একবার ইজি হয়ে যাবে। ওকে, আসছি, হ্যাঁ, যেটা বলছিলাম ভাইয়া, আসো এই একটা টেকনিক, আসো তোমরা জাস্ট এই ফরম্যাটটা পড়বা। দেখো আমার ফরম্যাটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মনে হয়। দেখো আমি এই ফরম্যাটটা তোমাদেরকে দেখাবো, তোমরা এই ফরম্যাটটা পড়ার চেষ্টা করবা। জাস্ট এই একটা ফরম্যাট। দেখো ফরম্যাটটা কি, সবাই খাতা কলম নাও এবং আমার সাথে সাথে লিখবা, ঠিক আছে? ওকে, সবাই ফরম্যাটটা দেখো এবং আমার সাথে লিখবা। আসো, রেডি, 3 2 1 গো। আমরা এখন মেইন আলোচনায় চলে গেছি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। খেয়াল করে দেখো, দুর্ঘটনা রিলেটেড যদি কোনো রিপোর্ট আসে, খেয়াল করে দেখো, দুর্ঘটনা রিলেটেড যদি কোনো রিপোর্ট আসে তাহলে তুমি কি লিখতে পারো? ডিভাস্টেটিং, দেখো ডিভাস্টেটিং একটা মর্মান্তিক। এরপর হচ্ছে ইনসিডেন্ট নেম, ধরো এখানে ফায়ার অ্যাক্সিডেন্ট হইতে পারে, এইখানে হচ্ছে আর্থকোয়াক হইতে পারে, এখানে প্লেন অথবা এয়ারপ্লেন অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক আছে? তার মানে আমরা এতক্ষণে যেই জিনিসগুলা দেখলাম দুর্ঘটনা, এইটা তুমি বসিয়ে দিবা ডিভাস্টেটিং, এরপর ইনসিডেন্ট নেম। এইখানে তুমি ফরম্যাটে এটা ড্যাশ ড্যাশ দিয়ে রাখো, হ্যাঁ। তাইলে দেখো ডিভাস্টেটিং ড্যাশ অকার্ড ইয়েস্টারডে, খেয়াল করে দেখো, ঘটেছিল, দুর্ঘটনা ঘটেছিল, এখানে দুর্ঘটনার নামটা লিখবা, দুর্ঘটনার কি নামটা লিখবা। এরপর দেখো, তাইলে ভাইয়া ডিভাস্টেটিং ড্যাশ অকার্ড ইয়েস্টারডে, গতকাল, অ্যাট অ্যাপ্রক্সিমেটলি একটা টাইম দিবা, ইন লোকেশন একটা লোকেশন দিবা। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, যদি যদি ভাইয়া পিডিএফ পাই না, শেয়ার যারা করেছে সবাই পাওয়ার কথা, যারা শেয়ার করেছো আসো খেয়াল করে দাও ভাইয়া, একটু মনোযোগ দাও। আমি পিডিএফ কোথায় থাকবে, কিভাবে পাবা সবই আমি বলে দিব, জাস্ট একটু আমার সাথে পড়ো ভাইয়া। ক্লাসের পড়া ক্লাসে পড়ে ফেলো প্লিজ, সবাই একটু আমার সাথে পড়ো, ক্লাসের পড়া ক্লাসে পড়ো। ডিভাস্টেটিং ড্যাশ, এটা ফায়ার অ্যাক্সিডেন্ট হইতে পারে, এটা রোড অ্যাক্সিডেন্ট হইতে পারে, এটা লঞ্চ অ্যাক্সিডেন্ট হইতে পারে, এটা হচ্ছে প্লেন ক্র্যাশ হতে পারে, যেটাই আসুক তুমি ওইটা নাম লিখবা। এরপর হচ্ছে অকার্ড ইয়েস্টারডে, অ্যাট অ্যাপ্রক্সিমেটলি একটা টাইম, অ্যাপ্রক্সিমেটলি কি মনে করো প্রায়, এমন একটা সময়, আনুমানিক বুঝাচ্ছে। তারপরে ইন লোকেশন, তার মানে এখানে টাইমটা বসাবো, এরপরে কি লোকেশন। এরপরে দেখো লিভিং দ্য এন্টায়ার কমিউনিটি ইন এ স্টেট অফ শোক, লিভিং দ্য এন্টায়ার কমিউনিটি, যে পুরো সম্প্রদায়কে কিসের মধ্যে ফেলে দিয়েছে ইন এ স্টেট অফ শোক, শোকের মাতমে নিয়ে গেছে, শোকের মাতমে নিয়ে গেছে। খেয়াল করে দেখো ভাইয়া, সবাই এই রিপোর্টটা আমি জাস্ট মাত্র 3টা ফরম্যাট পড়াবো। একটা হচ্ছে তোমাদের সড়ক দুর্ঘটনা নিয়ে, একটা হচ্ছে সামাজিক সমস্যা নিয়ে, আরেকটা হলো তোমাদের কোনো উদযাপন নিয়ে। এই 3টার বাইরে আসবে না ইনশাল্লাহ। সো এই 3টা তুমি পারবা, আর যদি এই 3টা তুমি পেরে যাও যে কোনো রিপোর্ট তুমি লিখতে পারবা। এবং আমি ফরম্যাটটা পড়িয়ে দিচ্ছি ইনশাল্লাহ, এই ফরম্যাটটা তুমি অনেক অনেক ভালোভাবে লিখে আসতে পারলে তুমি নম্বর পাবা, অনেক ভালো নম্বর পাবা। খেয়াল করে দেখো ভাইয়া, তাহলে দেখো এইখানে প্রথম 4টা লাইনে কি বলেছে, ডিভাস্টেটিং একটা মর্মান্তিক, এরপরে ফায়ার অ্যাক্সিডেন্ট বলতে পারো, রোড অ্যাক্সিডেন্ট বলতে পারো, ঠিক আছে, জেট প্লেন ক্র্যাশ বলতে পারো, যেটাই বলো। অকার্ড ইয়েস্টারডে, অ্যাট অ্যাপ্রক্সিমেটলি একটা টাইম দিবা, লোকেশন দিবা। এরপর হচ্ছে লিভিং দ্য এন্টায়ার কমিউনিটি, হ্যাঁ, এন্টায়ার কমিউনিটি পুরো জাতিকে কি করেছে ইন স্টেট অফ শোক, শোকের, হ্যাঁ, শোকের মাধ্যমে ভাসিয়েছে।
এবার দেখো দ্য ইনসিডেন্ট কজড, এই যে ঘটনাটি কজড ঘটেছে ওয়াইড স্প্রেড প্যানিক, দেখো প্যানিক, খেয়াল করে দেখো এইখানে বলেছে, সবাই একটু খেয়াল করে দেখো ভাইয়া, শোক মানে হচ্ছে শোক শোক শোক, আরে শোক শোক বার্তা। সো খেয়াল করে দেখো এইখানে সবাই একটু খেয়াল করে দেখো ভাইয়া, একটু ফরম্যাটটা পড়ো, যদি হচ্ছে ফরম্যাটটা পড়তে পারো তাহলে তুমি এগুলা যে কোনো কিছু লিখতে পারবা সুন্দরভাবে। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে জিনিসটা বলছিলাম, ওকে খেয়াল করে দেখো কি বলেছে, এখানে বলেছে দ্য ইনসিডেন্ট কজড ওয়াইড স্প্রেড প্যানিক অ্যান্ড সিগনিফিকেন্ট ড্যামেজ উইদিন মোমেন্টস, যে মুহূর্তের মধ্যে আমরা বলি এই প্যানিক হয়েও না, প্যানিক হয়েও না, আল্লাহ ভরসা। বিশেষ করে আমি তোমাদেরকে বলি যে উত্তরায় মাইলস্টোন যেই বিমান দুর্ঘটনা ঘটেছে, যে ক্র্যাশটা হয়েছিল, আমি হচ্ছে গিয়েছিলাম উত্তরের কাছেই। সো আমি জাস্ট বিমানটার ঘটনা শোনার পরে মনে হয় যে আমার শরীরটা মানে কাঁপতেছিল। সো তোমাদের এই ঘটনাটা হয়েছে, ঠিক আছে, তোমাদের এই ঘটনাটা কি ঘটেছে না, যে ভাইয়া যখন এই ঘটনাটা শুনেছ, যখন নিউজ দেখেছ, তোমরা কি আসলেই ভালো লেগেছে তোমাদের? ভালো লাগে না। তাইলে খেয়াল করে দেখো কি লিখেছে, দ্য ইনসিডেন্ট কজড ওয়াইড স্প্রেড প্যানিক অ্যান্ড সিগনিফিকেন্ট ড্যামেজ উইদিন মোমেন্টস, যে মুহূর্তের মধ্যে অনেক ক্ষয়ক্ষতি করিয়েছে অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেসড, দেখো প্রত্যক্ষদর্শী, আই উইটনেসেস অর্থ কি? প্রত্যক্ষদর্শী। আই উইটনেস অর্থ কি? প্রত্যক্ষদর্শী। তাহলে প্রত্যক্ষদর্শীদের মতে দ্য ইনসিডেন্টের নাম লিখবা, এখানে রোড অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে তোমার লঞ্চ অ্যাক্সিডেন্ট হতে পারে, এখানে বোট অ্যাক্সিডেন্ট হতে পারে, যেটাই হোক, যেটাই হোক, খেয়াল করে দেখো দ্য ড্যাশ ইনসিডেন্ট, এখানে ইনসিডেন্টের নাম লিখবা, হ্যাপেন্ড সো সাডেনলি দ্যাট, এটা এতই দ্রুত ঘটেছিল যে ভিকটিমস হ্যাড ভেরি লিটল টাইম টু রিয়েক্ট অর এসকেপ দ্য ডেঞ্জার, যে এটা এত তাড়াতাড়ি বা মুহূর্তের মধ্যে ঘটেছিল যে যে যারা ভিকটিম রয়েছে, হ্যাঁ যারা ভিকটিম রয়েছে, যারা শিকার হয়েছে, দুর্ঘটনা শিকার, হ্যাড ভেরি লিটল টাইম, খুবই কম সময় ছিল, রিয়েক্ট অর এসকেপ দ্য ডেঞ্জার, এই বিপদ থেকে বাঁচার জন্য তারা খুবই কম সময় পেয়েছিল, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো ভাইয়া, সো ফার, এবার দেখো অ্যাটলিস্ট ড্যাশ পিপল, ধরো তোমার ওই দুর্ঘটনায় 2 জন মারা গেল, 3 জন মারা গেল, 5 জন মারা গেল, তো তুমি এইখানে ভাইয়া এখানে হেডলাইন কই? আরে ভাই হেডলাইন কি সবগুলো সেম হবে নাকি? হেডলাইন কি সব সেম হবে? এটা তো ফরম্যাট, ভেতরের অংশ বডি, হেডলাইনটা একটু পরে শেখাবো। তোমার রিপোর্টের নাম না যায় না তুমি হেডিং লিখতে পারবা? সো হেডিং একটু পরে শেখাচ্ছি। ইমরান খান, নায়ক খান, একটু পরে। ভাইয়া একটু ধৈর্য ধরে শোনা প্লিজ, পুরো ক্লাসটা করো ভাইয়া, সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দিব। আসো একটু মনোযোগ দাও ভাইয়া প্লিজ। তো খেয়াল করে দেখো ভাইয়া প্লিজ, দেখো দ্য ড্যাশ হ্যাপেন্ড সো সাডেনলি দ্যাট ভিকটিমস হ্যাড ভেরি লিটল টাইম টু রিয়েক্ট অর এসকেপ দ্য ডেঞ্জার। আমি তোমাদেরকে একটু বেশি পড়াচ্ছি যাতে করে তোমরা লিখতে পারো, খাতায় লিখতে পারলে ভালো হবে। এরপর দেখো সো ফার অ্যাটলিস্ট ড্যাশ নাম্বার, এখানে নাম্বার দিবা, ধরো 3 পিপল হ্যাভ বিন ট্র্যাজিক্যালি কনফার্ম ডেথ, যে একেবারে স্পট ডেথ বলতে পারো, যে 3 জন হচ্ছে মারা গিয়েছে, অ্যান্ড মেনি আদার্স হ্যাভ সাস্টেইন ক্রুশিয়াল ইনজুরিজ, অনেকে কি হয়েছে? গুরুতর, ক্রুশিয়াল ইনজুরিজ মানে কি? গুরুতর আহত হয়েছে, গুরুতর কি? আহত হয়েছে। এরপর বলছে লোকাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, যে আমরা জানি কোনো দুর্ঘটনা ঘটলেই কি সিভিল ডিফেন্স অথবা ফায়ার সার্ভিস এসে হাজির হয়, তাই না? সো এইখানে সিভিল ডিফেন্স ইউনিটস অ্যারাইভ প্রম্পটলি অ্যাট দ্য স্পট, ওই দেখো ওই জায়গাটি বা ওই স্থানে দ্রুতই হচ্ছে কি সিভিল ডিফেন্স অথবা ফায়ার, যদি ফায়ার রিলেটেড হয় তাহলে ফায়ার সার্ভিস দিবা, আর ফায়ার রিলেটেড হলে ফায়ার সার্ভিস দেওয়ার দরকার নাই, ঠিক আছে ভাইয়া? একটু ধীরে পড়াবেন। আচ্ছা তোমরা লিখতে থাকো, যদি না লিখতে পারো সমস্যা নাই, পিডিএফটা তো আমি দিয়ে দিচ্ছি। এই পিডিএফটা আমাদের হচ্ছে শিউরে প্লাস বই, আর যদি তুমি পিডিএফটা নাও পাও, শিউরে প্লাস বই সাজেশন বইটা, ওইখান থেকে এটা দেওয়া, ওইখান থেকে আমি পড়াচ্ছি। সো খেয়াল করে দেখো কি বলেছে, যে তারা খুব দ্রুততার সহিত ওই স্থানে এসেছিল। এইবার দেখো কি বলেছে, টু ইনিশিয়েট রেস্কিউ অপারেশন, তারা ইনিশিয়েট রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার কার্য, তাহলে দেখো তারা উদ্ধার কার্য পরিচালনা করার জন্য খুব দ্রুতই চলে এসেছিল স্পটে বা ঘটনাস্থলে। এইবার দেখো কি বলেছে, দ্য ইনজুর্ড ওয়ার ইমিডিয়েটলি রাস্ট, খেয়াল করে দেখো দ্য ইনজুর্ড, দেখো কি বলেছে, দ্য ইনজুর্ড, দেখো এখানে কি বলেছে, কি লিখবা?
এই যে এখানে দ্য ইনজুর্ড, যারা আহত, ওয়ার ইমিডিয়েটলি রাশ টু নিয়ার বাই হসপিটালস, যে যারা হচ্ছে আহত ছিল তাদেরকে তৎক্ষণাৎ বা তাৎক্ষণিকভাবে যে কাছাকাছি যে হসপিটাল রয়েছে হসপিটাল নিয়ে যাওয়া হয়ে গেছিল। হোয়ার সাম আর রিপোর্টেড টু বি আনস্টেবল কন্ডিশন, যে এদের মধ্যে অনেকের অবস্থা শোচনীয় ছিল, অনেকের অবস্থা কি ছিল, শোচনীয় ছিল। সো এখানে খেয়াল করে দেখো, তাহলে ওয়ার সাম আর রিপোর্টেড টু বি আনস্টেবল কন্ডিশন, যে এর মধ্যে অনেকের কি অবস্থা ছিল, শোচনীয় অবস্থা ছিল। এরপরে বলেছে রিলেটিভস অফ দ্য ভিকটিমস, দুর্ঘটনার শিকারের যারা শিকার হয়েছে তাদের যেই আত্মীয় স্বজন রিলেটিভস, ওয়ার সিন দেখো ওয়েলিং ইন গ্রিপ নিয়ার দ্য স্পট, যে এইখানে এই যে ওয়েলিং মানে হচ্ছে কি হাহাকার, হাহাকার, যে রিলেটিভরা মানে হচ্ছে যারা আত্মীয় স্বজন ছিল, যারা দুর্ঘটনার শিকার হয়েছে তাদের আত্মীয় স্বজনরা কি করেছিল, হাহাকার করতেছিল, আর্তনাদ করছিল। এইখানে দেখো ওয়েলিং ইন গ্রিপ, ওয়েলিং ইন গ্রিপ হচ্ছে আর্তনাদ করা, কান্নায় হাহাকার করা, আর্তনাদ করা। সো এখানে আমাদের কি হবে, যে তারা ওই ঘটনাস্থলে কি করতেছিল, তারা হচ্ছে আর্তনাদ করেছিল, তারা দুঃখে আর্তনাদ করতেছিল। এবার দেখো কি বলেছে, যে দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় প্রশাসন, হ্যাজ এক্সপ্রেস ডিপ কন্ডোলেন্স, যে স্থানীয় প্রশাসন হ্যাজ এক্সপ্রেসড প্রকাশ করেছিল ডিপ কন্ডোলেন্স গভীর দেখো সহমর্মিতা, শোক বেদনা টু দ্য বেরিভড ফ্যামিলিজ। তার মানে হচ্ছে এখানে খেয়াল করে দেখো, এই যে শোকতপ্ত যেই ফ্যামিলি, বেরিভড হচ্ছে শোকতপ্ত, যারা হচ্ছে কি হয়েছে, যারা তাদের ফ্যামিলির মানুষকে হারাতে বসেছে, যাদের ফ্যামিলির মানুষ দুর্ঘটনার কবলে পড়ে, মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে এইখানে কেউ মারা গিয়েছে, কেউ আহত হয়েছে, তাদেরকে এই শোকতপ্ত পরিবারকে কি করার জন্য, এই পরিবারকে কন্ডোলেন্স সমবেদনা জানাচ্ছিল, গভীর সমবেদনা জানাচ্ছিল। এরপর দেখো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন, প্রাথমিক তদন্ত, সাজেস্ট দ্যাট, এটা কি করে, সাজেস্ট করে যে দ্য ইনসিডেন্ট, ওই ঘটনাটা মাইট হ্যাভ বিন কজড বাই, এইখানে দেখো এই জায়গাটায় তোমার একটু লিখতে হবে। তুমি যদি ফুল মার্কস পেতে চাও তাহলে জাস্ট এই জায়গাটায় তোমার খেলতে হবে, এই জায়গাটায় যদি তুমি ভালোভাবে খেয়াল করো তাহলে তোমাদের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ 8-এ 8 পাবা। আমি আবার বলছি, অনেকে বলে ভাইয়া ফরম্যাট লিখে কি ফুল মার্কস পাওয়া যায়? হ্যাঁ, ফরম্যাট লিখে ফুল মার্কস পাওয়া যায়, তবে সেইখানে তোমার যে প্রশ্নটা আসবে ওই প্রশ্ন রিলেটেড কিছু অপশন বা ওয়ার্ডস অথবা ফ্রেজ তোমার থাকতে হবে। ওইখানে রিলেটেড যদি থাকে তাহলে তোমাকে টিচার নাম্বার দিবে। ভাই ঘটনা তো সেম, ঘটনা থেকে সেম, দুর্ঘটনার বিষয়গুলো যখন লিখবা সেখানে কিন্তু আনন্দ আসবে না, সেখানে শোক আসবে। ওকে, সো এখানে খেয়াল করে দেখো, তো এখানে টেকনিক্যাল ফেলিয়ারের কারণে হইতে পারে, খারাপ আবহাওয়ার কারণে হইতে পারে, শর্ট সার্কিটের কারণে হইতে পারে, আরও বিভিন্ন কারণ হতে পারে যেগুলো আমরা এখন দেখাবো, কোনো সমস্যা নাই। এবার দেখো হাউএভার আ হাই লেভেল ইনকোয়ারি কমিটি হ্যাজ বিন অফিসিয়ালি ফর্ম টু ইনভেস্টিগেট দ্য এক্সাক্ট কজ অ্যান্ড প্রিভেন্ট সাচ ফিউচার ট্র্যাজেডিজ। তো এখানে বলেছে একটা উচ্চবর্গীয়, দেখো এখানে আমাদের তদন্ত কমিটি, কিছু হইলেই তদন্ত কমিটি, তাই না? সো তদন্ত কমিটি গঠন করা হয়েছে টু ইনভেস্টিগেট তদন্ত করতে দ্য এক্সাক্ট কজ, দেখো যে সঠিক এবং নির্দিষ্ট যে কারণটা সেটা বের করার জন্য, অ্যান্ড প্রিভেন্ট সাচ ফিউচার ট্র্যাজেডিজ, এবং সামনে যে এই ট্র্যাজেডি বা এই দুর্ঘটনা এটা যেন না ঘটে সেটা রক্ষার জন্য, প্রতিরোধ করার জন্য এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরপর বলছে দ্য এরিয়া রিমেইনস আন্ডার সার্ভেলেন্স অ্যাজ রিকভারি এফোর্টস কন্টিনিউ, যে ওই এলাকা কি হয়েছে, যে নজরদারিতে রয়েছে অ্যাজ রিকভারি এফোর্টস কন্টিনিউ, যেহেতু এইখানে উদ্ধার পরিচালনা বা উদ্ধার কার্য কি করা হচ্ছে, পরিচালনা করা হচ্ছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, জাস্ট এই ফরম্যাটটা যদি তুমি ভালোভাবে শিখতে পারো, তুমি দুর্ঘটনা রিলেটেড, দেখো দুর্ঘটনা রিলেটেড যেই কোনো লিখা তুমি লিখতে পারবা। আমি তোমাদেরকে জাস্ট এইখানে এই দেখো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে জাস্ট এই ফরম্যাটটা পড়ে তুমি কিভাবে অনেকগুলো, দেখো এই ফরম্যাটটা পড়ে তুমি কিভাবে অনেকগুলো রিপোর্ট লিখতে পারো। আসো আমি তোমাদেরকে দেখাবো, এখন পড়িয়ে দিব। প্রথম কথা হচ্ছে ভাই আমাদের হেডলাইনটা থাকতে হবে। হেডলাইন কোয়েশ্চেনের ভিতরে হেডলাইন মানে যখন তুমি উত্তর লিখবা তখন হেডলাইন কথাটা লিখবা না। দেখো তুমি যখন উত্তর লিখবা তখন হেডলাইন কথাটা কি লিখবা না, কারণ এইখানে তোমাদের মাথায় রাখতে হবে তুমি যদি হেডলাইন কথাটা লিখো তাহলে হচ্ছে টিচার কিন্তু তোমার উপরে রাগ করতে পারে, তোমার উপরে কি
রাগ করতে পারে। সো এই জন্য তোমার কি করতে হবে, হেডলাইন কথাটা লেখার দরকার নাই। এখন আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এইখানে আমরা হেডলাইন বাদ দিলাম। যেমন ধরো ট্র্যাজিক বোট ক্যাপসাইজ ইন কর্ণফুলি, ঠিক আছে? এই যে তোমাদেরকে একটু আগে আমি দেখালাম যে আমাদের দুর্ঘটনাজনিত যেই রিপোর্টগুলো আসে, এই রিপোর্টগুলো কি হইতে পারে, প্লেন ক্র্যাশ, বোট ক্যাপসাইজ মানে হচ্ছে নৌকা ডুবি, তারপর দেখো ফায়ার অ্যাক্সিডেন্ট, আর্থকোয়াক, রোড অ্যাক্সিডেন্ট, এরকম দুর্ঘটনা যদি আসবে, যদি দুর্ঘটনা রিলেটেড আসে, তাহলে 100% এই ফরম্যাটটা দিয়ে আসলে তুমি নম্বর পাবা ইনশাআল্লাহ, কারণ আমি তোমাদেরকে সেভাবে লিখে দিয়েছি। আর এই পিডিএফ থেকে যেভাবে লেখা আছে সেইভাবে যদি তুমি লিখতে পারো ইনশাআল্লাহ ভালো একটা মার্ক পাবা। ওকে, অনেকে বলতেছে ভাইয়া লিখতে পারিনি, আচ্ছা লিখতে পারবা, কোনো সমস্যা নাই। দেখো কোনো যারা লিখতে পারছো না কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে লিখে দিব। আর তোমরা আগামী অলরেডি প্রি অর্ডার শুরু হয়ে গেছে, শিওর এ প্লাস সাজেশন বইটা প্রি অর্ডার শুরু হয়ে গেছে। তোমাদেরকে বলছিলাম যে তোমরা 00198744646 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবা, শিওর এ প্লাস সাজেশন বইটা তোমরা ওইখানে পেয়ে যাবা ইনশাল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এই যে দুর্ঘটনা রিলেটেড যেগুলো আছে এগুলো আসলে আমরা হেডিংটা কিভাবে দিতে পারি, যেমন এখানে তুমি ট্র্যাজিক কথাটা লিখবা, বোট ক্যাপসাইজ, ওইখানে লেখা ছিল কি বোট ক্যাপসাইজ, আর তুমি বলবা কি ট্র্যাজিক বোট ক্যাপসাইজ। যে ট্র্যাজিক কথাটা লিখতেছো, এই যে মর্মান্তিক লিখতেছো, এই ট্র্যাজিক কথাটার কারণে তোমার টিচার কিন্তু কি তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, আল্লাহ এই লোকটা ট্র্যাজিক লিখছে, ওয়াও, তাহলে ওর একটা নাম্বার দিতে হবে, ঠিক আছে? সো খেয়াল করে দেখো ভাইয়া, সো আমি তোমাদেরকে যে ফরম্যাটটা পড়ালাম এই ফরম্যাট দিয়ে মিলে কিনা দেখো। অনেকে ফরম্যাট পড়ো কিন্তু মিলে না, এরকম আছে না ভাইয়া? অনেকে অনেক ফরম্যাট পড়ো কিন্তু যখন তুমি লিখতে যাও তখন মিলে না। আসো কিভাবে তুমি লিখবা, আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ধরো এটা আসলো বোট ক্যাপসাইজ ইন কর্ণফুলি, ধরো কর্ণফুলি নদীতে নৌকা ডুবি হলো, তাহলে তুমি শুরুতে কি লিখবা, আর ডিভাস্টেটিং, দেখো তাহলে তুমি লিখো এখানে আর ডিভাস্টেটিং। এবার দেখো ইনসিডেন্টের নাম লিখলা, বোট ক্যাপসাইজ, দেখতে পাচ্ছ? এরপরে দেখো অকার্ড লিখলাম, ইয়েস্টারডে লিখলাম, অ্যাট অ্যাপ্রক্সিমেটলি লিখলাম। এবার একটা টাইম তুমি বসায় দাও, ধরো এখানে আমি দিলাম কি 5টা PM, বিকাল 5টায় দিলাম। এবার আসো কোথায়, লোকেশন দিলাম কর্ণফুলি। এতটুকু সবাই বুঝতে পেরেছো কিনা? এই 2 লাইন সবাই বুঝতে পেরেছো কিনা ভাইয়া? ভাইয়া আমি বলতেছি মনোযোগ দিয়ে ক্লাস করো, তুমি 100% পারবা, তুমি রিপোর্ট রাইটিং পারবা ইনশাল্লাহ, আমি বলে দিলাম 100% তুমি পারবা। দেখো ভাই আমি এটা পড়াইছি একরকম, এটা কি আলাদা পড়াচ্ছি না, তুমি যে কোনো দুর্ঘটনা রিলেটেড তুমি লিখতে পারবা ইনশাল্লাহ। ভাইয়ার কথাগুলো শুনো, ভাইয়া যেভাবে পড়াচ্ছি সেভাবে তুমি লিখো, তুমি ভালো করতে পারবা ইনশাল্লাহ। খেয়াল করে দেখো এইখানে বলেছে ভাইয়া, এতটুকু সবাই বুঝছো কিনা? এবার দেখো লিভিং দ্য এন্টায়ার কমিউনিটি ইন এ স্টেট অফ শোক, তাহলে খেয়াল করে দেখো লিভিং দ্য এন্টায়ার কমিউনিটি ইন এ স্টেট অফ শোক লিখছো না ভাইয়া? তার মানে এই ফরম্যাট দিয়ে মিলতেছে কিনা, সবাই বলো মিলতেছে কিনা, ইয়েস অর নো? ইয়েস। এবার আসো, এরপরে তুমি দেখবা যে কি লেখা আছে, দ্য ইনসিডেন্ট কজড ওয়াইড স্প্রেড প্যানিক অ্যান্ড সিগনিফিক্যান্ট ড্যামেজ উইদিন মোমেন্টস। তাহলে দেখো দ্য ইনসিডেন্ট কজড ওয়াইড স্প্রেড প্যানিক অ্যান্ড সিগনিফিক্যান্ট ড্যামেজ উইদিন মোমেন্টস লিখলাম। এইবার আসো অ্যাকর্ডিং টু, এবার দেখো অ্যাকর্ডিং টু উইটনেসেস, এবার ইনসিডেন্টের নাম লিখবা। এই যে ইনসিডেন্টের নাম আমরা কি লিখলাম, বোট ক্যাপসাইজ অথবা বোট অ্যাক্সিডেন্ট যেটাই বলো, তাহলে এই বোট ক্যাপসাইজের নাম লিখবা। এরপর দেখো হ্যাপেন্ড সো সাডেনলি দ্যাট ভিকটিমস হ্যাড ভেরি লিটল টাইম টু রিয়েক্ট অর এসকেপ দ্য ডেঞ্জার। তাহলে তুমি এখানে কি বলতে পারো যে দেখো যে দ্যাট ভিকটিমস হ্যাড ভেরি লিটল টাইম টু রিয়েক্ট অ্যান্ড এসকেপ দ্য ডেঞ্জার। তাহলে ভাইয়া মিলতেছে কিনা? আচ্ছা আচ্ছা, হেডলাইনে একজন বলছে ভাইয়া 3 ডেড, 3 জন মারা গেছে। তো তোমরা দেখো না রিপোর্ট লেখার সময় 3 জন নিহত লিখে কি লঞ্চ ডুবি, কি বলে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি 3 জন নিহত বলি না আমরা? সো এখানে 3 ডেট দিয়েছে। এবার আসো খেয়াল করে দেখো, এবার দেখো সো ফার অ্যাটলিস্ট 3 নাম্বার, যদি এখানে তুমি 4 জন দাও 4 জন দিতে পারো, 5 জন দিলে 5 জন দিতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে দেখো 3 পিপল হ্যাভ বিন ট্র্যাজিক্যালি কনফার্ম ডেড, যে এর মধ্যে 3 জন হচ্ছে একবার কি টোটালি কি মৃত, টোটালি কি মৃত। এরপর দেখো অ্যান্ড মেনি আদার্স হ্যাভ সাস্টেইনড ক্রিটিক্যাল ইনজুরিজ। দেখো এখানে দেখো তুমি লিখতেছো সেম কথাটা লিখতেছো। এবার দেখো এখানে লোকাল ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স, তুমি যদি ফায়ার না দাও, অনেকে বলে ভাইয়া যেহেতু
এখানে যেহেতু ভাইয়া লঞ্চ ডুবছে, নৌকা ডুবছে, তাহলে আমি ফায়ার লিখলাম না, তাহলে তুমি ধরো লিখলা লোকাল সিভিল ডিফেন্স, ঠিক আছে, নিরাপত্তা ইউনিট, ঠিক আছে, নিরাপত্তা ইউনিটস অ্যারাইভড প্রম্পটলি অ্যাট দ্য স্পট টু ইনিশিয়েট রেস্কিউ অপারেশন, তাহলে এখানে তুমি কি লিখলা? রেস্কিউ অপারেশন লিখলা। দেখো সেম জিনিসই আমরা লিখতেছি, সেম তোমাদেরকে আমি যেটা পড়িয়েছি ওইটাই তোমাদেরকে দেখাচ্ছি, এবং তুমি আমার সাথে পড়ো, তোমার ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। আমি একটা না, দুইটা না, তিনটা না, 4-5টা পড়াবো, এই দুর্ঘটনা রিলেটেড তোমার ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যাবে। ধৈর্য ধরে পুরো ক্লাসটা দেখতে হবে। আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এইখানে আমরা কি পাচ্ছি, এইখানে আমরা এই রেস্কিউ পর্যন্ত, দেখো অপারেশন পর্যন্ত পড়লাম, এবার বাকিগুলা কি ভিন্ন? না। দেখো এখন আমরা হচ্ছে মিলিমিলি লিখবো, আসো মিলিমিলি লিখতেছি। দেখো এইখানে বলেছে, দেখো দ্য ইনজুর্ড ওয়ার ইমিডিয়েটলি রাশ টু নিয়ারবাই হসপিটালস ওয়ার সাম আর রিপোর্টেড টু বি আনস্টেবল কন্ডিশন। তাহলে এখানে দেখো তুমি কি বলবা? দ্য ইনজুর্ড ওয়ার ইমিডিয়েটলি রাশ টু নিয়ারবাই হসপিটালস ওয়ার সাম আর রিপোর্টেড টু বি ইন আনস্টেবল কন্ডিশন, ঠিক আছে। এরপর দেখো রিলেটিভস অফ দ্য ভিকটিমস ওয়ার সিন ওয়েলিং ইন গ্রিপ। ওয়েলিং ইন গ্রিপ মানে কি? দুঃখে আত্মহারা হচ্ছে। ভাই হেডলাইন শব্দটা কি লিখতে হবে? না না বাবা, হেডলাইন লিখতে হবে না শোনা। এবার আসো, এবার দেখো দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ এক্সপ্রেস ডিপ কন্ডোলেন্সেস। তাহলে তুমি লিখো দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ এক্সপ্রেস ডিপ কন্ডোলেন্সেস টু দ্য বেরেভড ফ্যামিলিজ। এই শোকাহত পরিবার, শোকাহত যে পরিবার তাদেরকে কি জানিয়েছে? সমবেদনা জানিয়েছে। এরপরে খেয়াল করে দেখো কি বলেছে, প্রিলিমিনারি ইনভেস্টিগেশন সাজেস্ট দ্যাট। এই প্রিলিমিনারি ইনভেস্টিগেশন সাজেস্টেড দ্যাট, এইখানে তোমার এই জায়গাটায় যে সবচেয়ে সুন্দরভাবে দুই একটা ওয়ার্ড লিখতে পারবা তাইলে মিলে গেল। দেখো প্রিলিমিনারি ইনভেস্টিগেশন সাজেস্ট দ্যাট দ্য মিসহেপ মাইট, অথবা মিসহেপ না দিয়ে হচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট মাইট, অ্যাক্সিডেন্ট লিখতে পারো, ইনসিডেন্ট লিখতে পারো, মাইট হ্যাভ বিন কজড আ সাডেন, এইখানে দেখো এইখানে ব্যাড ওয়েদার দিতে পারো, অথবা সাডেন ওয়াইল্ড ওয়াইন্ড, যে একটা ঝড়ো বাতাস। ওয়াইল্ড ওয়াইন্ড মানে হচ্ছে কি? ঝড়ো বাতাস। নৌকাডুবি কেন হয়েছে? ঝড়ো বাতাস, ঠিক আছে। ওকে, এই ঝড়ো বাতাসের কারণে এই নৌকাডুবি হয়েছে। তাহলে তুমি একটা কজ লিখে দিতে পারলে মিলে গেল। অনেকে আবার এখানে দিও না যে শর্ট সার্কিট, প্লিজ। নৌকাডুবির ক্ষেত্রে শর্ট সার্কিট হবে না, ফায়ার অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে হইতে পারে। নৌকাডুবির ক্ষেত্রে তুমি দিতে পারো কি ভাইয়া? ব্যাড ওয়েদার দিতে পারো, অথবা এই সাডেন ওয়াইল্ড ওয়াইন্ড, যে একটা ঝড়ো বাতাস, একটা হঠাৎ আসমক একটা ঝড়ো বাতাসের কারণে নৌকাটা ডুবেছে। এরপরে খেয়াল করে দেখো ভাইয়া, এরপরে আমাদের কি আছে? However, a high-level inquiry committee has been officially formed to investigate the exact cause and prevent such future tragedies. The area remains under surveillance as recovery efforts continue. দেখো সেম লেখাটা লিখলাম। তাহলে ভাই প্রথম রিপোর্টটা সবাই বুঝছো? তাহলে এই ফরম্যাট দিয়ে মিলতেছে কিনা বলো? এই ফরম্যাট দিয়ে মিলতেছে কিনা ভাইয়া? সবাই বলো ফরম্যাট দিয়ে মিলতেছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এইবার আসো আমরা আরেকটা পড়বো এখন। ধরো আমরা এখন পড়বো আরেকটা। দেখো আমি এখন যদি তোমাদেরকে পড়াই হচ্ছে ফায়ার অ্যাক্সিডেন্ট। আচ্ছা, ফায়ার অ্যাক্সিডেন্ট পড়ে নাকি আর্থকোয়াক পড়াই? দেখো আর্থকোয়াকটা একটু এখন রিসেন্ট অনেক বেশি হচ্ছে, তাই না? যেহেতু আর্থকোয়াক মানে হচ্ছে ভূমিকম্প বেশি হচ্ছে, এইটা আমরা একটু দেখি। এটা আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। দেখো ভাই সেম জিনিস লিখবা। প্রথম কথা হচ্ছে হেডলাইন, এই কথাটা লেখার দরকার নাই, শুধু হেডলাইনটা পাওয়ারফুল আর্থকোয়াক জর্জ সেভারেল। দেখো পাওয়ারফুল আর্থকোয়াক জর্জ সেভারেল ডিস্ট্রিক্ট। আমরা বলি না, আমরা যখন নিউজ দেখি, আমরা যখন রিপোর্ট দেখি কোনো ইয়াতে টিভি চ্যানেলে বা হচ্ছে কোথাও যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাই? যে দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত, এরকম দেখো না ভাইয়া? ভাই সাজেশন বই কিভাবে পাবো ভাইয়া? সাজেশন বইটা তোমাদের যে নম্বরটা দিয়েছি ওই নম্বরে তুমি হচ্ছে নক দিয়ে তারপর বইটা নিবা। দেখো খেয়াল করে দেখো, এখানে বলেছে পাওয়ারফুল আর্থকোয়াক জর্জ সেভারেল ডিস্ট্রিক্ট। আমরা বলি না যে বিভিন্ন জেলায় ব্রেকিং, ব্রেকিং এরপরে কি লেখা থাকে? বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত, তাই না? তাহলে তুমি কি লিখবা? যে আর্থকোয়াক জর্জ অনুভূত সেভারেল ডিস্ট্রিক্ট। এইবার আসো বাই স্টাফ রিপোর্টার, এরপরে এইটা। এখন বলে ভাই এটা কই পাবো? এই যে আর্থকোয়াক, এটা তোমার প্রশ্নে লেখা থাকবে, প্রশ্নে লেখা থাকবে, এটা কোনো সমস্যা নাই। বা এটা কত পৃষ্ঠা লিখবে? এটা মোটামুটি 2000 পেজ লিখবা। 2000 পেজ লিখলে মোটামুটি 8-এ 8 দিবে। এটা কত পৃষ্ঠা লিখবি ভাই? এতটুকু লিখতে তোমার যতটুকু জায়গা লাগে অতটুকু লিখবা। পেজ পেজ গুনে গুনে নম্বর দেওয়ার দিন শেষ ভাই। এগুলো আগে হইতো,
এখন পেজ গুনে গুনে নম্বর দেওয়ার যুগ নাই, বুঝছো ভাইয়া? সো পেজ গুনার ক্ষেত্রে এগুলা বাদ দিও। অনেকে কি করে জানো, পেজ বাড়ানোর জন্য ধরো এতটুকু লিখে, এতটুকু 4 পেজ লিখে ফেলে। ভাই রিপোর্ট, এটা তো প্রতিবেদন, এটা তুমি বই লিখতেছো না, বুঝছো? সো খেয়াল করে দেখো ভাইয়া, আমরা যেই জিনিসটা বলছিলাম যে আমরা আসলে পারতেছি কিনা দেখো। সো আমরা হেডলাইন লিখলাম, স্টাফ রিপোর্টার লিখলাম, এরপরে স্থান দিলাম, লোকেশন দিলাম, মানে ডেট দিলাম, লোকেশন দিলাম। এবার দেখো আর ডিভাস্টেটিং আর্টকোয়াক অকার্ড, দেখো এইখানে দেখো আর ডিভাস্টেটিং ইনসিডেন্ট নেম অকার্ড ইয়েস্টারডে অ্যাপ্রক্সিমেটলি টাইম লোকেশন। তাহলে দেখো তুমি 5:17 AM দিলা, এরপরে সিলেট আর সারাউন্ডিং ডিস্ট্রিক্ট দিতে পারো, অথবা সিলেট অথবা মৌলভীবাজার দিতে পারো, অথবা সিলেটের পাশে নেত্রকোনা দিতে পারো, ঠিক আছে? এরপরে দেখো তুমি লিভিং দ্য এন্টায়ার কমিউনিটি ইন স্টেট অফ শোক, যে এই অর্থকের কারণে আমরা জানি ভূমিকম্প নাকি মারা যায় না, সো এই ভূমিকম্পের কারণে মারা যায়, তাহলে এখানে শোক। দ্য ইনসিডেন্ট কজড ওয়াইড স্প্রেড প্যানিক অ্যান্ড সিগনিফিক্যান্ট ড্যামেজ উইদিন মোমেন্টস অ্যাজ বিল্ডিং শুকস ভায়োলেন্টলি। এই যে তুমি একটু লিখছো না যে বিল্ডিং শুক, বিল্ডিং মানে কি দালানগুলা ভায়োলেন্টলি খুব মারাত্মকভাবে কাঁপছিল, এই যে 3টা ওয়ার্ডের কারণে তোমাকে টিচার 1 নাম্বার বেশি দিবে। বুঝাইতে পারছি ভাই? কত পেজ লিখবো তোমাদের ভাই, বোকারা বুঝে না কেন? তোমার এই ফরম্যাটে যতটুকু আছে ততটুকু লিখবা। এবার তো কারো হাতের লেখা বড়, কারো হাতের লেখা ছোট, এটা ডিপেন্ড করে, ঠিক আছে? এটা ডিপেন্ড করে। আচ্ছা, তারপরে আমি একটা নির্দিষ্ট ফরম্যাট বলে দিব, আসো কত পেজ লিখবা। এবার দেখো অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেসেস দ্য ট্রেমর অথবা দ্য ইনসিডেন্ট, এখানে এই ট্রেমর ওয়ার্ডটা না লিখতে পারলে, ট্রেমর মানে এই ভূমিকম্পটা, অথবা দ্য আর্থকোয়াক তুমি লিখতে পারো দ্য আর্থকোয়াক হ্যাপেন্ড, এখানে ট্রেমর লেখার দরকার হয়, তুমি ওই আর্থকোয়াক লিখো দ্য আর্থকোয়াক হ্যাপেন্ড সো সাডেনলি দ্যাট রেসিডেন্টস হ্যাড ভেরি লিটল টাইম। তাহলে এখানে দেখো যে এটা খুব এত অল্প সময়ের মধ্যে হয়েছে, যারা রেসিডেন্টস আছে তারা খুব অল্প সময় পেয়েছে কি করার জন্য, এই বিপদ থেকে বাঁচার জন্য। এবার দেখো অ্যাটলিস্ট 3 পিপল, যে ন্যূনতম মিনিমাম কয়জন মারা গেছে, 3 জন, হ্যাভ বিন ট্র্যাজিক্যালি কনফার্ম ডেড অ্যান্ড মেনি আদার্স হ্যাভ সাস্টেইনড ক্রিটিক্যাল ইনজুরিজ। অনেকে দেখবা যে যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকদিন আগে এই ভূমিকম্পের কারণে একটা ছেলে হচ্ছে লাফ দিয়ে আহত হয়ে গেছে, ইনজুর্ড। সো এরকম বিষয়গুলো হয়, ঠিক আছে? সো খেয়াল করে দেখো ভাইয়া, সো আমরা একটু খেয়াল করে দেখি এখানে, অ্যান্ড মেনি আদার্স হ্যাভ সাস্টেইনড ক্রিটিক্যাল ইনজুরিজ, যে অনেকে মারাত্মক আহত হয়েছে, মারাত্মক কি আহত হয়েছে। এরপর দেখো এইখানে তুমি আগের কথাগুলো সেম লিখবা, জাস্ট এইখানে দেখো চেঞ্জ কি আসে, চেঞ্জটা খালি হচ্ছে যে আর্থকোয়াকের কারণটা কি, জিওলজিক্যাল, দেখো জিওলজিক্যাল মুভমেন্ট দ্য আসাম রিজিয়ন। এই যে যখন আর্থকোয়াক আসবে তখন তোমাকে একটু খালি চেঞ্জ করতে হবে। এখন তুমি আর্থকোয়াকের যদি কারণ দাও বেড ওয়েদার, তাহলে কি হবে? তুমি ধরো আসছে ভূমিকম্প, তুমি কি লিখতে পারবা টেকনিক্যাল ফেইলার? না। তুমি কি লিখতে পারবা শর্ট সার্কিটের কারণে আর্থকোয়াক হয়েছে? তুমি লিখতে পারবা? লিখতে পারবা না। তার মানে ভাইয়া দেখো তুমি কোন জিনিসগুলো লিখলে ভালো নম্বর পাবা সেটাই কিন্তু আমি দেখাচ্ছি। ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই ফরম্যাটটা যখন একবার পড়ে ফেলবা, এই ফরম্যাটটা পড়ে যখন তুমি আবার খাতায় লিখবা, খাতায় লিখার পরে তুমি প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা কোয়েশ্চেন যখন এভাবে নোট করবা, আমি হলফ দিয়ে বলে চিনতে চাই প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দুর্ঘটনা রিলেটেড যেই প্রশ্নগুলো আসতে পারে তুমি এমনিই পারবা রে ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে আরো 2-1টা জিনিস দেখাই। ধরো তোমাদের জন্য এই বছর রোড অ্যাক্সিডেন্ট খুবই ইম্পর্টেন্ট। সো রোড অ্যাক্সিডেন্ট আসলে আমরা কিভাবে লিখব, খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, রোড অ্যাক্সিডেন্ট যদি আসে তুমি কিভাবে লিখতে পারো। দেখো একই সিস্টেম, একই টেকনিক, একই ফরম্যাট, তুমি খালি হচ্ছে কপি পেস্ট করে দিয়ে আসবা, তাহলে তোমার নম্বর পাওয়া একেবারে ইজি হয়ে যাবে। খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, তোমরা অনেকে আমাকে একটু আগে বলতেছিলা ভাইয়া রোড অ্যাক্সিডেন্ট এইবার ইম্পর্টেন্ট, আমিও বলতেছি রোড অ্যাক্সিডেন্ট খুবই ইম্পর্টেন্ট। সো এই রোড অ্যাক্সিডেন্ট যদি আসে আমরা কিভাবে আনসার করব, কিভাবে সুন্দরভাবে পরীক্ষার হলে দিয়ে আসব, খেয়াল করে দেখো ভাইয়া। এইখানে দেখো একই জিনিস তুমি লিখবা, দেখো একই জিনিস কিভাবে লিখবা, আর দেখো জাস্ট কোনো চেঞ্জ নাই। তোমাদেরকে যে ফরম্যাটটা দিলাম সেই ফরম্যাট অনুযায়ী যদি তুমি লিখে আসতে পারো তুমি নম্বর পাবাই। দেখো আর ডেভাস্টেটিং রোড অ্যাক্সিডেন্ট অকার্ড, এরপরে তুমি টাইম দিবা, কোথায় হয়েছে টাইম, লোকেশন দিবা, ঠিক আছে? এরপরে দেখো তোমার খালি একটু চেঞ্জ করতে হবে কারণটা কি ছিল এবং কয়জন মারা গেছে। ধরো তুমি 2 জন মারা গেছে লিখলা, রোড অ্যাক্সিডেন্টে কয়জন, 2 জন, খালি কিছু জায়গা চেঞ্জ করবা, আর কিচ্ছু করা লাগবে না। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি যেভাবে এত কষ্ট করে, বিশ্বাস করো তোমরা দেখেছো আমি রাত কয়টায় কালকে লাইভে গেছি,
আমি রাত 12টা না 12:30টায় তোমাদের সাথে লাইভে আসছি গ্রুপে, লাইভে এসে দেখাইছি যে ভাইয়া অনেক পরিশ্রম করতে হয় তোমাদের জন্য। সো প্লিজ তোমরা অনেকে ক্লাসে থাকতেছো না, আমি কিন্তু ক্লাসটা বন্ধ করে দিব, এই যে লাইভ ক্লাসে নাই, ক্লাসটা বন্ধ করে দিব, সত্যি সত্যি ক্লাসটা বন্ধ করে দিব। আমি তোমাদের বলতেছি ইনশাল্লাহ তুমি রিপোর্ট রাইটিং খুবই ভালোভাবে লিখে আসতে পারবা। সো এইখানে দেখো, এইখানে আমরা যখন দেখবো রোড অ্যাক্সিডেন্টের কারণটা কি ভাইয়া? রেকলেস ড্রাইভিং অ্যান্ড হেভি রেন, বেপরোয়া। দেখো দেখো এখানে বলছে রেকলেস ড্রাইভিং অ্যান্ড হেভি রেন, অতি বৃষ্টি এবং হচ্ছে বেপরোয়া গাড়ি চালানোর কারণে কি হয়েছে, এইটা জাস্ট একটু খালি একটু চেঞ্জ করে লিখতে পারলেই তোমার নাম্বার পাওয়া একবার ইজি হয়ে যাবে। তাহলে রোড অ্যাক্সিডেন্ট দেখো কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে, ফরম্যাট একটাই কিন্তু কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে এটা যদি জানো তাহলে আর কোনো টেনশন নেই ইনশাল্লাহ। ভাইয়া সবাই তাহলে বুঝতে পেরেছো তাহলে কিভাবে লিখতে হবে, বুঝতে পারছো কিনা? এবার আসো, যদি রোড অ্যাক্সিডেন্ট না হয়ে এই যে জেট প্লেন মানে এই যে তোমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেই দুর্ঘটনা ঘটলো, ঠিক আছে, সেইখানটা যদি লিখো তাহলে দেখো এটা দুইটায়, যেহেতু এটা দুপুরে হয়েছে তুমি অ্যাপ্রক্সিমেটলি 2 PM, এবার উত্তরা, কারণ মাইলস্টোন কোথায় উত্তরা, তাহলে উত্তরা লিখবা, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো ভাইয়া এইখানে দেখো, এখানে 5 পিপল অথবা 10 পিপল আরও বেশি দিতে পারো, ঠিক আছে। এখানে যে এক্সাক্ট দিতে হবে এরকম না, অনেক বলে ভাইয়া আমরা তো জানি এতজন মারা গেছে, সো এখানে আসলে এক্সাক্ট দিতে হবে এরকম বিষয় না, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো তোমার কেন এটা হয়েছে, এটা হয়েছিল টেকনিক্যাল ফেইলারের কারণে। কয়েকটা জিনিস জানি সেন্স করবা, আর সব সেম, আর সব সেন্স, আর সব সেম ভাইয়া। দেখো সেম, যেহেতু তুমি একটা ফরম্যাট পড়ো, আমি যে তোমাদেরকে এতক্ষণ একটা ফরম্যাট পড়ালাম, যে সমস্যা সরি দুর্ঘটনা সংক্রান্ত যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা কি সবাই বুঝতে পারছো? এবং এই ফরম্যাট দিয়ে যে দুর্ঘটনা রিলেটেড, যে কোনো দুর্ঘটনা রিলেটেড রিপোর্ট লেখা যায়, এটা তোমাদের বিশ্বাস হয়েছে কিনা সবাই বলো, এটা তোমাদের বিশ্বাস হয়েছে কিনা? না, ক্লাস না বন্ধ করে দিতে হবে। ওকে, সো এখানে দেখো এই পিডিএফ ফাইলটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপার শিওর A+ সাজেশন বইয়ের একটা অংশ। সো দয়া করে কেউ এই ফাইলটি ব্যবসায়িক উদ্দেশ্যে, অনেকে কি করে জানো, আমি দেখতেছি পিডিএফ যেহেতু আমি তোমাদের সবাইকে দিয়ে দিচ্ছি, বিভিন্ন স্যারেরা কি করে এই পিডিএফটা নিয়ে এই পিডিএফটা পরে কোনো ক্রেডিট দিচ্ছে না। সো এটা পড়া কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা কেউ এই পিডিএফ বিক্রি করবে না। আবার অনেকে পিডিএফ বলে হ্যাঁ মহসিন স্যারের রাইটিং পার্টের পিডিএফ আছে, নিবা দাও আমাকে টাকা পাঠাও, প্লিজ এগুলা করবে না, অলরেডি এরকম ঘটছে। সো তোমরা ভাই যদি তোমাদের পিডিএফ লাগে আমাদের থেকে নিও, কারো কাছ থেকে কিনো না, ঠিক আছে। আর এই পিডিএফের বই তোমরা প্রিন্ট করলে অনেক খরচ হয়। সো আমি তোমাদের একবার প্রত্যেকটা টপিকের ফার্স্ট পেপারের যে সাজেশন বইটা আছে এটা তোমরা পেয়ে যাবা খুব দ্রুতই। তোমরা আজকে প্রি অর্ডার করলে মঙ্গলবার আর 3 থেকে 4 দিনের মধ্যে হাতে পেয়ে যাবা আশা করি ইনশাল্লাহ, ঠিক আছে। এটা পেয়ে যাবা, তোমরা ওই নাম্বারে নক দিলেই তোমাদেরকে অর্ডারটা কনফার্ম করবে। এবার আসো, আমরা একটা শেষ করলাম, এবার সামাজিক সমস্যা, যেগুলা সামাজিক সমস্যা রিলেটেড অনেকগুলো তোমাদের আসে, সামাজিক সমস্যা রিলেটেড অনেকগুলো তোমাদের রিপোর্ট আসার সম্ভাবনা আছে, এবং আমরা সেগুলা একটা ফরম্যাটে পড়ব। সামাজিক সমস্যা কয় ফরম্যাটে পড়ব? এক ফরম্যাটে পড়ব ইনশাল্লাহ। রেডি 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 বলো সবাই রেডি? সামাজিক সমস্যা রিলেটেড যেগুলো আছে সেগুলো আমরা কি এক ফরম্যাটে পড়ব। আসো খেয়াল করে দেখো, দেখো দেখো জুভেনাইল ডেলিকুয়েন্সি মানে কিশোর অপরাধ, এইটা যদি তোমাদের পরীক্ষা কোনোভাবে চলে আসে, ভাই এটা আপনি কোথায় থেকে দিলেন, এটা তো আমি কোথাও শুনি নাই, কোনো সাজেশনও দেখি নাই, এটা তোমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখো, টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখো কিশোর অপরাধ, এই যে জুভেনাইল ডেলিকুয়েন্সি এটা নিয়ে রিপোর্ট আসছে অনেক বোর্ডে। কি হয়, ধরো ময়মনসিংহ বোর্ড, ধরো এটা আসলো, আল্লাহ রে এত কঠিন প্রশ্ন করছে জীবনও দেখি নাই, এরকম বলে। যশোর বোর্ড কিছু কিছু ওয়ার্ডে যেটা দেখা, এই যে দেখো তোমাদেরকে একটা কথা বলি, এই যে দেখো এক্সটর্শন ধরো এটা আসলো, এক্সটর্শন নিয়ে আসলো, আল্লাহ রে এটা কি, কিন্তু তুমি চাঁদাবাজি সম্পর্কে সব জানো, এক্সটর্শন চাঁদাবাজি এটা পড়ছো, কিন্তু এক্সটর্শন এটা যে ইংরেজি এক্সটর্শন এটা জানো না। তার মানে কি, তুমি পরীক্ষার হলে টেনশন করতেছো, আল্লাহ আমি তো পারি নাই, আমি কিছু পড়ি নাই, আমি তো পারি না, কি হবে আমার জন্য, এরকম অনেকে করো। কিন্তু খেয়াল করে দেখো ভাইয়া এগুলো তোমাদের চলে আসতে পারে, আর যদি আসে আল্লাহর কাছে একটু দোয়া করে, আল্লাহ মহসিন স্যার খুব কষ্ট করে যে ব্যাটারি চলে গেছে, ওকে আমরা ব্যাটারিটা চেঞ্জ করে নিচ্ছি, ব্যাটারিটা চেঞ্জ করেছি, ওকে সবাই রেডি থাকো, ওকে
ওকে, সো খেয়াল করে দেখো ভাইয়া, সো যেটা বলছিলাম, ওকে তোমরা যারা আছো ভাইয়া প্লিজ এই সময়টুকুতে ভাইয়ার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো, এগুলা খাতায় নোট করো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমরা আজকে না কালকে না একদিন বলবা যে মহসিন ভাইয়ার ক্লাস করে রিটেনে পাস করে ফেলছি, রিটেন দিয়েই তুমি খেলা দেখাবা। তাহলে দেখো এক্সটর্শন এটা হচ্ছে কি চাঁদাবাজির কুফল ও সমাধান, সো এইটা দিয়ে তোমাদের রিপোর্ট আসতে পারে। এরপরে দেখো ফুড অ্যাডাল্টারেশন, এটা কি আমাদের সামাজিক সমস্যা, খাদ্যে ভেজাল এটা সামাজিক সমস্যা। এরপরে দেখো আমি যদি আরো তোমাদেরকে দেখাই যে ড্রাগ এডিকশন, মাদকাসক্তির প্রভাব নিয়ে তোমাদের কি আসতে পারে, তোমাদের রিপোর্ট আসতে পারে। ট্রাফিক জ্যাম নিয়ে তোমাদের কি রিপোর্ট আসতে পারে। প্রাইস হাইক নিয়ে আসতে পারে। ইমপ্যাক্ট অফ ফেসবুকের নেগেটিভ ইমপ্যাক্ট নিয়ে আসতে পারে, ঠিক আছে। এরপর দেখো কারাপশন নিয়ে আসতে পারে, লোডশেডিং নিয়ে আসতে পারে। লোডশেডিং খুবই ইম্পর্টেন্ট, লোডশেডিং খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো মিজারেবল কন্ডিশন অফ স্লাম ডুয়েলার্স, যে বস্তিবাসীদের যে মানবতার জীবন, এটা তো একটা সামাজিক সমস্যা, এটা নিয়েও আসতে পারে। সো যদি এগুলো নিয়ে আসে তাহলে কয়টা শিখবে, 10টাই শিখবা নাকি এক ফরম্যাট শিখে সবগুলো লিখে দিয়ে আসবা, কোনটা ভালো ভাইয়া বলো? যে তোমরা একটা ফরম্যাট শিখবা নাকি সবগুলো আলাদা আলাদা শিখবা? ওকে, না আমি আর ক্লাস নিব না, লাইভ ক্লাস আর নিব না, বুঝতে পারছি তোমাদের ইয়া নাই। ওকে, সো খেয়াল করে দেখো ভাইয়া, আমরা এখান থেকে যেটাই আসুক, দেখো এখানে কিশোর অপরাধ আসুক, জুভেনাইল ডিলিকুয়েন্সি আসুক, এক্সটর্শন আসুক, ফুড অ্যাডাল্টারেশন আসুক, ড্রাগ এডিকশন আসুক, ট্রাফিক জ্যাম আসুক, প্রাইস হাইক আসুক, ইমপ্যাক্ট অফ ফেসবুক আসুক, কারাপশন আসুক, লোডশেডিং আসুক, মিজারেবল কন্ডিশন অফ স্লাম ডুয়েলার্স, যাই আসুক না কেন খেলা হবে একটা দিয়ে। খেলা হবে কয়টা দিয়ে? একটা দিয়ে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, খেলা হবে কয়টা দিয়ে? সবাই চিল্লে বলো, খেলা হবে কয়টা দিয়ে? একটা শিখবো, বাকিগুলা লিখে দিয়ে আসবো। সবাই রেডি? একটা শিখবো, বাকিগুলা কি লিখে দিয়ে আসবো। সবাই রেডি আছো? ওকে, আসো। যদি এরকম সমস্যা রিলেটেড আমাদের কোনো কি আসে, রিপোর্ট আসে, তাহলে আমরা কিভাবে লিখবো? সো এখানে টপিক নেম এ গ্রোয়িং থ্রেট টু আওয়ার সোসাইটি। ধরো যখন এরকম আসবে, ধরো এরকম ফুড অ্যাল্টারেশন আসুক, হেডলাইনটা এটা কমন দেওয়া যায়। ফুড অ্যাল্টারেশন আসুক, ড্রাগ এডিকশন আসুক, ঠিক আছে, তোমার যে কোনো নেগেটিভ ইস্যু আসুক, আর গ্রোয়িং থ্রেট টু আওয়ার সোসাইটি লিখলেও তুমি নম্বর পাবা, ঠিক আছে। তো এখানে আমাদের করসপন্ডেন্ট দিলাম, প্লেস দিলাম, ডেট দিলাম। এবার আসো আমরা মূল ফরম্যাটটা পড়ি, মূল ফরম্যাটটা আগে পড়ে ফেলি। সবাই খেয়াল করে দেখো ভাইয়া, নাও এডেজ বর্তমানে ড্যাশ এই টপিকের নাম লিখবা। ধরো ড্রাগ এডিকশন, লোডশেডিং যেটাই থাকুক, হ্যাঁ তোমার এই নেগেটিভ যেটাই আসুক, তুমি কি লিখলা? নাওডেজ টপিক নেম লিখলা। এবার হ্যাজ ইমার্জড অ্যাজ আ গ্রেভ কনসার্ন, দেখো এটা একটা গভীর উদ্বেগ, অ্যান্ড আ মেজর থ্রেট, এটা একটা বড় হুমকি টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি, যেটা এই দেশের জন্য অনেক বড় একটা হুমকি। এটা অনেক বড় একটা কি হুমকি। এরপর হচ্ছে ইট ইজ স্প্রেডিং, দেখো ইট ইজ স্প্রেডিং, এটা কি হচ্ছে? এটা ছড়িয়ে যাচ্ছে। ইট ইজ স্প্রেডিং, এটা ছড়াচ্ছে র্যাপিডলি অ্যামাং দ্য সিটিজেন্স, এটা নাগরিকদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে। স্পেশালি দ্য ইয়াঙ্গার জেনারেশন পোজিং আ সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জ। খেয়াল করে দেখো, এই সমস্যা জাতীয় পড়তে গেলে ফরম্যাটে কিছু চেঞ্জ আসবে, কিছু পরিবর্তন আসবে, কিছু পরিবর্তন থাকবে। আমি তোমাদেরকে এগুলো দেখাই দিব। আবার বলতেছি যে লোডশেডিং কিন্তু ইয়াং জেনারেশনের সমস্যা না। তুমি ফরম্যাট পড়তে হবে বুঝে বুঝে। অনেকে কি করবে, ফরম্যাটটা না ক্লাস করে, অনেকে আছো তোমরা ক্লাস না করে কি ফরম্যাট লিখে দিয়ে আসবে, আন্ডা পাবা। এইটাও তুমি লিখে দিয়ে আসো, অনেক সময় আন্ডা পাবা। তোমরা অনেকে আসো না যে ভাই শুধু পিডিএফ পড়বো, কারা কারা আসো যে ভাই আপনি পিডিএফ দিয়ে দেন, আপনার ক্লাস করবো না, আমি এমনিই নাম্বার পাবো, জিরো পাবা, জিরো। এই আমার ফরম্যাট লিখেও জিরো পাবা, দ্যাটস ট্রু। এই সত্য কথা আমি তোমাকে বলে দিচ্ছি। কেন বলে দিচ্ছি জানো? আমি তো বলতে পারতাম না না তোমরা লিখে দিয়ে এসো, এটা পড়লে না। আমি বলছি যেটা বলে ফুল মার্কস পাবা, তবে একটু বুঝে বুঝে লিখতে হবে, একটু বুঝে বুঝে লিখতে হবে। ধরো লোডশেডিং কি ইয়াং জেনারেশনের সমস্যা? বলো, এই যে বস্তিবাসী কি ইয়াং জেনারেশনের জন্য সমস্যা না? কিছু কিছু জায়গায় তোমার চেঞ্জ আনতে হবে। কিভাবে লিখতে হবে এটা আমি দেখাবো। কেউ আছে অনেক পণ্ডিত, কি করে জানো? ও ভাইয়ের ক্লাস তো আমরা করার দরকার নাই, উনি কি পড়াবে, পিডিএফে তো সব আছে। ভাই এখানে বুঝার বিষয় আছে, এখানে অনেক কিছু বুঝতে হবে, তারপরে লিখতে হবে।
এই জন্য আমি জাস্ট ফরম্যাটটা দিব এবং কোন কোন জায়গায় চেঞ্জ হতে পারে, 2-1টা শব্দ, 5টা শব্দ, 10টা শব্দ কোথায় কোথায় চেঞ্জ হতে পারে এটা আমি দেখাই দিব। এই জন্য তোমাদেরকে কি করতে হবে, ক্লাস করতে হবে। ভাই আমি ভাবছিলাম ক্লাস না করে পিডিএফ পড়বো, ক্লাস না করে পিডিএফ পড়বো, আন্ডা পাবা, আন্ডা, ডিম 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 পাবা, বদমাইশের দল। তোরা যদি পিডিএফ পড়লে হইতো তাহলে আমি ক্লাস নিতাম কেন রে ভাই? আমার এত কষ্ট করে ক্লাস নেওয়ার দরকার আছে? দরকার নাই। এই জন্য মনোযোগ দাও প্লিজ, প্লিজ ভণ্ডমাই করো না। এই ভণ্ডরা খেয়াল করে দেখো, স্পেশালি দ্য ইয়াঙ্গার জেনারেশন, সব জায়গায় লিখা যাবে না। এবার দেখো, পজিং আ সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ টু সোশ্যাল পিস অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, এইটা লিখা যাবে যে পজিং আ সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ, এটা একটা কঠিন চ্যালেঞ্জ সোশ্যাল পিস, যে সামাজিক শান্তির জন্য, ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্য, মানে জাতীয় যে উন্নয়ন এটার জন্য। এই লাইনটা তুমি লিখতে পারো, কিন্তু ইয়াং জেনারেশনে সব মাইরা দিলে হবে না। এবার আসো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, হোয়াট ওয়াজ ওয়ান্স আ মাইনর ইস্যু, যেটা একটা সময় খুব ছোট ইস্যু ছিল, ছোট সমস্যা ছিল, হ্যাজ নাও রিচড অ্যান অ্যালার্মিং লেভেল, এটা এখন মারাত্মক মাত্রায় চলে গেছে। ডিমান্ডিং ইমিডিয়েট অ্যাটেনশন ফ্রম দ্য অথরিটিজ, এবং এই যে কর্তৃপক্ষের কাছে, খেয়াল করে দেখো এইখানে বলে আছে এইটা কর্তৃপক্ষের কাছে খুবই 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 গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপরে দেখো দ্য প্রাইমারি কজেস, এইখানে কজেস কারণ, যে সমস্যা, সমস্যা মানে কি, কারণ আছে, সমস্যা মানে প্রতিকারও আছে। সো খেয়াল করে দেখো ভাইয়া পুরা, এইখানে বলেছে দ্য প্রাইমারি কজেস বিহাইন্ড দ্য এসকেলেটিং ইস্যু, যে এই ইস্যু, এই যে ক্রমবর্ধমান যে সমস্যা, এটার কিছু কারণ রয়েছে। আর এ ওয়াইড স্প্রেড ল্যাক অফ পাবলিক অ্যাওয়ারনেস, এটার পাবলিক অ্যাওয়ারনেস মানে জনসচেতনতার একটা বড় অভাব আছে, জনসচেতনতার বড় অভাব আছে। অ্যান্ড দ্য অ্যাবসেন্স অফ স্ট্রিক্ট লিগাল এনফোর্সমেন্ট, এইখানে বলেছে স্ট্রিক্ট, কঠোর, লিগ্যাল মানে আইন, এনফোর্সমেন্ট মানে হচ্ছে বৈধতা, যে আইনের, খেয়াল করে দেখো, বৈধ যে আইন রয়েছে, আইনের যে প্রয়োগটা রয়েছে, এই প্রয়োগটার কারণে, এই প্রয়োগটার ঘাটতির কারণে কি হচ্ছে, এরপরে খেয়াল করে দেখো, অ্যাডিশনালি, এছাড়াও এইখানে কিছু কজ লিখতে হবে। ওই যে বললাম ভাইয়া, ক্লাস না পড়া পিডিএফ পড়া ভালো করতে পারবা না, এইখানে 2-1টা কজ লিখতে হবে, যেমন মোরাল ডিকে, স্কাই হাই প্রাইসেস, ফুড অ্যাডাল্টারেশন কি তুমি দিবা যে মোরাল হাই প্রাইসেস? সো কিছু কিছু জায়গায় তোমাকে কি করতে বুঝতে হবে, এই জন্য তোমার ক্লাস করতে হবে। সেগুলো আমি লিখে দিয়েছি, কোনো সমস্যা নাই, এগুলো আমি লিখে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। এবার দেখো, হ্যাজ ফুয়েলড দিস ক্রাইসিস ফার্দার, এটা অনেক ত্বরান্বিত করছে, এই কারণগুলো কি করছে, ত্বরান্বিত করছে। এরপর বলেছে দ্য কনসিকুয়েন্সেস, এর ফলাফল, কনসিকুয়েন্সেস মানে কি, ফলাফল, আর ট্রুলি ডিভাস্টেটিং, যে এই যে ফলাফলটা, এটা আসলে কি, খেয়াল করে দেখো, এই যে ফলাফল, এটা অনেক বেশি কি, এটা অনেক বেশি মারাত্মক ভূমিকা পালন করছে। পরে ফোন দিচ্ছি আমি, জি আমি পরে ফোন দিচ্ছি। ওকে, সো খেয়াল করে দেখি, একজন খালি কলই দিচ্ছিল, অনেকটা কল আসছে, এই জন্য ধরছি, সরি আমি আসলে মোবাইলটা না ধরা উচিত ছিল, তারপরে ধরে ফেললাম, অনেকবার ফোন দিচ্ছে তো। ওকে, আচ্ছা, সো খেয়াল করে দেখো, এখানে বলছে দ্য কনসিকুয়েন্সেস আর ট্রুলি ডিভাস্টেটিং অ্যাজ টু, এই যে এটার পরিস্থিতি বা এটার ফলাফল, এটা খুবই মারাত্মক হয়ে যাচ্ছে। বলেছে ইট লিডস, 2-1টা ফলাফল, তার মানে সমস্যা জাতীয় আসলে তোমার 2টা সমস্যা দিতে হবে। আচ্ছা 2টা না পারো, একটা সমস্যা দিও ভাই, একটা সমস্যা দিলে একটু হালকা কম পাবা, আর যদি 2টা দাও বেশি পাবা, 3টা দিলে আরো বেশি পাবা, ঠিক আছে? এইবার দেখো, খেয়াল করে দেখো, তুমি 2-1টা মেনশন করবা, এবং কি মেনশন করবে আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। নট অনলি ডাজ ইট ডেস্ট্রয় ইন্ডিভিজুয়াল লাইফস, এটা শুধু একজন মানুষের জীবনকে নষ্ট করে না, বাট ইট অলসো হ্যাম্পার্স দ্য ওভারঅল প্রোডাক্টিভিটি অফ দ্য নেশন, এটা জাতির উৎপাদনশীলতা নষ্ট করে দেয়। এবার বলেছে এক্সপার্ট সাজেস্ট দ্যাট, যে বিশেষজ্ঞরা কি বলেছে, বিশেষজ্ঞরা দেখো, বিশেষজ্ঞরা সাজেস্টের পরামর্শ দিয়েছে, উইদাউট ইমিডিয়েট গভর্নমেন্ট ইন্টারভেনশন, যে সরকারের একটা তাৎক্ষণিক যদি পদক্ষেপ না থাকে, অ্যান্ড অ্যাক্টিভ পাবলিক কোঅপারেশন, এবং জনগণের যে সহযোগিতা, এই সহযোগিতা না থাকলে দিস প্রবলেম ক্যান নট বি আপরুটেড, এটা কখনো ফেলে দেওয়া যাবে না, এটা মুছে দেওয়া যাবে না। আপরুটেড মানে কি, মুছে দেওয়া যাবে না। এবার হচ্ছে ইট ইজ হাই টাইম ফর দ্য অথরিটিজ, এটা কর্তৃপক্ষের জন্য অনেক বেশি উপযুক্ত সময়, টু লঞ্চ ম্যাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস, যে অনেক জনসচেতনতার ক্যাম্পেইন বা পদক্ষেপ অথবা
খেয়াল করে দেখো প্রোগ্রাম বা অনুষ্ঠান করতে হবে। এরপর বলেছে অ্যান্ড এনফোর্স স্ট্রিক্ট লজ, এবং হচ্ছে একেবারে কঠোর শাস্তির বিধান নিয়ে আসতে হবে, আইন নিয়ে আসতে হবে, টু হোল্ড দ্য অফেন্ডেন্স অ্যাকাউন্টেবল, এবং অফেন্ডেন্স যারা হচ্ছে এটার আসামি অপরাধী যারা এদেরকে কি করার জন্য, ধরার জন্য, তাদেরকে চাপে রাখার জন্য। এরপরে খেয়াল করে দেখো অনলি এ কালেকটিভ এফোর্ট অল সেক্টরস অফ সোসাইটি ক্যান সেভ দ্য নেক্সট জেনারেশন ফ্রম দিস ডেঞ্জারাস ট্রেন্ড। এই যে সবার সামষ্টিক একটা প্রচেষ্টা লাগবে, কালেকটিভ এফোর্ট, সামষ্টিক একটা প্রচেষ্টা লাগবে ফ্রম অল সেক্টরস অফ দ্য সোসাইটি, সমাজের সর্বস্তরের মানুষদের অথবা সব সেক্টরের সব জায়গার মানুষদের, ক্যান সেভ দ্য নেক্সট জেনারেশন ফ্রম দিস ডেঞ্জারাস ট্রেন্ড। এই ডেঞ্জারাস ট্রেন্ড থেকে বা মারাত্মক জায়গা থেকে কি করতে হবে, হ্যাঁ নিরাপদে রাখার জন্য এটা সবারই কি এগিয়ে আসতে হবে। সো এখন ব্যাপারটা হলো ভাইয়া, এখান থেকে আমরা কিভাবে আনসার করতে পারি, কিভাবে আমরা অন্যগুলা লিখতে পারি। দুই জায়গায় একটু চেঞ্জ আনতে হবে, সমস্যা এবং সমাধান, এই দুইটাতে যদি আনতে পারো তোমাকে নম্বর দিতে বাধ্য থাকিবে, তোমাকে বাধ্য থাকবে। এই যে চাঁদাবাজ, আসো এখন আমরা রাইজিং এক্সটর্শন স্পার্কস কনসার্ন অ্যামাং বিজনেসম্যান, যে ব্যবসায়ীদের জন্য একটা আতঙ্ক, মানুষদের জন্য একটা আতঙ্ক এখন চাঁদাবাজি। সো আসো এটা যদি আসে তাহলে তুমি কিভাবে লিখবা, আসো তোমাদেরকে আমি দেখাচ্ছি। খেয়াল করে দেখো ভাইয়া, আমরা দেখি কি বলেছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই নাওএডেজ, এবার টপিক নেম লিখলাম নাওএডেজ এক্সটর্শন হ্যাজ ইমার্জড অ্যাজ এ গ্রেভ কনসার্ন। দেখো তো ভাইয়া মিল আছে কিনা, আছে। এবার দেখো এ মেজর থ্রেট টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি, এটা অনেক বড় হুমকির স্বরূপ একটা দেশের জন্য। এরপরে বলেছে একটা দেশের মানুষের জন্য। ইট ইজ স্প্রেডিং র্যাপিডলি অ্যামাং দ্য সিটিজেন, এটা পুরো সিটিজেন উপরে কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, দ্রুততার সহিত ছড়িয়ে যাচ্ছে। এরপরে খেয়াল করে দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই যে কমেন্টের দিকে মনোযোগ গেলে ভাইয়া ক্লাস এগুলো বন্ধ করে দিব, তোমরা ক্লাস করো না, আমি এরপরে ক্লাসগুলো কেটে দিব, ঠিক আছে? এই ক্লাস না করার কারণে তোমাদের অনেক বেশি আমি কিন্তু কেটে দিব। আসো, সো কি বলছে দেখো, স্প্রেডিং র্যাপিডলি অ্যামাং দ্য সিটিজেন্স পোজিং সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস টু সোশ্যাল পিস, এগুলো সব সেম রাখবা, শুধু তোমার খালি চেঞ্জ করতে হবে কোথায়, তুমি দেখো এইখানে এইখানে খেয়াল করে দাও, দেখো দেখো এইখানে এই চাঁদাবাজির জায়গায় কি কোনো ইয়াং জেনারেশন লিখছি? এই যে বললাম ক্লাস কেন করতে হবে, দেখো এই চাঁদাবাজির জায়গায় কি আমি ইয়াং জেনারেশন লিখছি? চাঁদাবাজির জায়গায় আমি কি ইয়াং জেনারেশন লিখি নাই, ঠিক আছে? এইখানে আমি বলছিলাম যে সব জায়গায় ইয়াং জেনারেশন লেখা যাবে না। চাঁদাবাজির জায়গায় তুমি কি লিখতে পারো, যে পিস অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, যে শান্তি এবং জাতীয় উন্নয়নে এটা ব্যাঘাত ঘটে। এরপরে দেখো কি বলেছে, হোয়াট ওয়াজ অ্যান মাইনর ইস্যু হ্যাজ নাও রিচড অ্যান অ্যালার্মিং লেভেল ডিমান্ডিং ইমিডিয়েট, এগুলো সব সেম লেখা। জাস্ট তুমি এখানে দেখো পলিটিক্যাল প্রোটেকশন ফর ক্রিমিনালস হ্যাজ ফুয়েলড, এই যে তুমি পলিটিক্যাল, এই যে কারণটা কি, চাঁদাবাজির কারণটা কি, পলিটিক্যাল প্রোটেকশন ফর ক্রিমিনালস, যারা অপরাধী এদেরকে কি করে রাজনৈতিকভাবে, খেয়াল করে দেখো প্রোটেকশন, নিরাপত্তা দেওয়া হয়, রাজনৈতিকভাবে নিরাপত্তা দেওয়া, এটা একটা কারণ। তাহলে তুমি লিখে দাও এইটা, ভাই নাম্বার পাবা। এবার আসো তুমি এইবার যদি খেয়াল করে দেখো এটার সমাধান কি, দেখো এটার কি কি ঘটতেছে। আচ্ছা সমাধানের আগে দেখো দ্য কনসিকুয়েন্স, এটার ফলাফলটা কি হচ্ছে যখন চাঁদাবাজি হচ্ছে, ইকোনমিক লস, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, ফিয়ার, ভয় হচ্ছে অ্যামাং এন্টারপ্রেনার্স, যারা উদ্যোক্তা, যারা মানুষ, যারা সাধারণ জনগণ, তাদের মধ্যে একটা কি আসতেছে, অর্থনৈতিক ক্ষতি আসতেছে এবং তাদের মধ্যে ভয় কাজ করতেছে। এরপরে খেয়াল করে দেখো আমরা জাস্ট বাকি যে জিনিসগুলো আছে আমরা এখানে দেখো বাকি জিনিসগুলো দেখে দেখে লিখে দিলাম, শেষ। এখন আসো চাঁদাবাজি যদি না লিখো, তুমি চাঁদাবাজি না লিখে যদি আসে ধরো এইটা, জাস্ট আমি তো তোমাদের মেইন জিনিসগুলো দেখাই, ফরম্যাট একটাই কিন্তু ভাইয়া জিনিসগুলো কোথায় কোথায় চেঞ্জ করতে হবে এটা জানতে হবে। যেমন ফুড অ্যাডাল্টারেশন, সো খেয়াল করে দেখো ফুড অ্যাডাল্টারেশনে তুমি কি ফুড অ্যাডাল্টারেশন ইয়াং জেনারেশন আনবা? ইয়াং জেনারেশন লিখার দরকার নাই, ওই যে তোমাদেরকে বলছিলাম ভাইয়া ফরম্যাট পড়লে হবে না। এখানে তুমি যদি বলো স্পেশালি দ্য ইয়াং জেনারেশন, ফুড অ্যাডাল্টারেশন ইয়াং জেনারেশন কই থেকে আসে ভাই, লেখা যাবে না। সো খেয়াল করে দেখো এখানে কি বলেছে, নাওএডেজ ফুড অ্যাডাল্টারেশন হ্যাজ, এখানে নামটা দিবা। এবার দেখো এগুলো সব সেম আছে, শুধু ইয়াং জেনারেশন বাদ দিবা, কারণ কি ইয়াং জেনারেশনের সাথে ফুড অ্যাডাল্টারেশনের কোনো কি সম্পর্ক নাই। বা হেডলাইনটা ক্যাপিটাল লিটার লিখতে হবে না, হ্যাঁ ক্যাপিটাল লিটার লেখা লাগবে না। এরপরে দেখো যে জিনিসটা বলেছে কারণগুলা দেখো,
অ্যাডিশনালি আনইথিক্যাল বিজনেস গ্রিড, এই যে আমাদের ফুড অ্যাডাল্টারেশন কেন করে, লোভ যে বেশি মুনাফা করতে চায়, ঠিক আছে, আনইথিক্যাল বিজনেস গ্রিড অথবা আনইথিক্যাল হায়ার প্রফিট অথবা প্রফিট ম্যাক্সিমাইজেশন, ঠিক আছে। ভাইয়া লেখার দরকার নাই ভাইয়া, লেখার দরকার নাই ভাইয়া, পিডিএফ দিয়ে দিব, নো প্রবলেম। আমাদের যে গ্রুপ আছে সেখানে আমরা পিডিএফ দিয়ে দিব, তোমাদের লেখার দরকার নাই। ওকে, কেন যে বুঝে না, তোমাদেরকে কি বলছি লিখতে হবে? ওকে ভাইয়া, অ্যাকাউন্টিং ওয়ার্কশপ কবে হবে? তোমরা যারা অ্যাকাউন্টিং ওয়ার্কশপ করবা, ইকোনমিক্স করবা, ফিজিক্স করবা, আমরা তোমাদেরকে পেজে জানিয়ে দিব যে এই গ্রুপে অ্যাড হও, সেখানে তোমরা রুটিন পেয়ে যাবা। সো আসো, এই আনইথিক্যাল বিজনেস গ্রিড দিতে পারো, অথবা আনইথিক্যালি ম্যাক্সিমাইজ প্রফিট, এটা দিলেও হবে। এরপর দেখো এটার কিছু ফলাফল দেখো, যে আমাদের ফুড অ্যাডাল্টারেশনের কারণে কি কি ফলাফল হয়। এখানে হয় সিভিয়ার হেলথ রিস্ক, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হয়, স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হইতে হয়, লাইক ক্যান্সার অ্যান্ড কিডনি ফেইলার। দেখবে খাদ্যে ভেজাল থাকলে আমাদের দেশে খাদ্যে ভেজাল বেশি, আমাদের দেশের মানুষের বয়স হায়াত কম। আর যে দেশে খাদ্য ভেজাল কম, দেখবা যে এরা বেশি দিন বাঁচে, কারণ এদের ক্যান্সার অথবা কিডনি ডিজিজ অথবা হচ্ছে হার্ট রিলেটেড যে ডিজিজ এগুলো লাগে না, হয় না। ওকে, সো এরপরে দেখো বাকিগুলো লিখবা। এবার আসো, যদি আমি তোমাদেরকে এখন দেখাই, এই যে তোমাদের এইটা যদি দেখাই, জুভিনাইল ডিলিকুয়েন্সি, দেখো যদি আমি তোমাদেরকে দেখাই, যারা দেখো কিশোর অপরাধ, এই কিশোর অপরাধের ভিতরে দেখো স্পেশালি দ্য ইয়াং জেনারেশন, এটা লিখতে পারছি কিনা? এই দেখো কিশোর অপরাধে আমরা সব সেম, শুধু এখানে দেখো স্পেশালি দ্য ইয়াং জেনারেশন, এটা আমরা লিখবো কারণ এটা ইয়াংদের সাথে সম্পৃক্ত। এখন আসো এদের কারণ এবং ফলাফল যদি আমরা দেখি, যেমন দেখো তাদের কারণটা কি, মোরাল ডিকে অ্যান্ড ফ্যামিলি ফ্রাস্ট্রেশন, কারণটা হচ্ছে কি। সো আমরা এই যে যেটা দেখলাম জুভিনাইল ডিলিকুয়েন্সি, এখানে কিন্তু তুমি ইয়াং জেনারেশন দিবা, ঠিক আছে। আরপর দেখো এটা কেন ঘটতেছে তুমি একটু খেয়াল করে দেখো, যে মোরাল ডিকে নৈতিক অবক্ষয় এবং ফ্যামিলি ফ্রাস্ট্রেশন, ঠিক আছে, পারিবারিক যে হতাশা, এই জায়গা থেকে এটা হয়ে থাকে। আবার দেখো এটার কারণে কি ফলাফল হচ্ছে ইনক্রিজ ক্রাইম, অপরাধ বাড়তেছে অ্যান্ড সোশ্যাল ইনসিকিউরিটি, সামাজিক অনিরাপত্তা, এটা কি বাড়তেছে, সামাজিক নিরাপত্তাহীনতা, এগুলা কি বাড়তেছে। সো এখানে দেখো কোন জায়গায় চেঞ্জ করতে হবে, কোন জায়গায় করতে হবে না, এগুলা কি তোমার বানাইতে হবে না, আমি লিখে দিয়েছি। সো এটা তোমাদের জন্য অনেক অনেক ভালো একটা বিষয়। আশা করি ইনশাল্লাহ তোমরা এভাবে পড়লে প্রত্যেকটা জিনিস লিখতে পারবা। এখন আসো আমি চলে যাচ্ছি তোমাদেরকে নিয়ে নেক্সট। আচ্ছা, নেক্সট আমি নিয়ে যাচ্ছি, দেখো খেয়াল করে দেখো, আসো এরকম আর কি কি আসতে পারে। যেমন দেখো তোমাদের আসতে পারে ড্রাগ এডিকশন। তো ড্রাগ এডিকশনের সাথে সম্পর্ক কার বলো? ড্রাগ এডিকশনের সাথে ইয়াং জেনারেশনের সম্পর্ক আছে কিনা, স্পেশালি দ্য ইয়াং জেনারেশন, তাহলে এই লাইনটা লিখবা। এবার দেখো এটার ফলাফল কারণ কি, ফ্রাস্ট্রেশন অ্যান্ড ইজি অ্যাক্সেস টু ড্রাগস, যেটা হতাশা এবং হচ্ছে সহজেই মাদক পাওয়া যায়, মাদকের সহজলভ্যতা, এটার কারণটা লিখলা। আর এটার ফলাফল কি, ফিজিক্যাল ডিকে, স্বাস্থ্যের শারীরিক কি হয়, অবক্ষয় হয়, অ্যান্ড রাইজ ইন দ্য স্ট্রিট ক্রাইমস, যখন মাদক বেড়ে যায় তখন দেখবে রাস্তাঘাটে অনেক বেশি, খেয়াল করে দেখো, যখন মাদক বেড়ে যায় তখন রাস্তাঘাটে ক্রাইম, অপরাধ বেড়ে যায়। সো এখানে দেখো আমরা কারণটা লিখলাম, তারপরে ফলাফলটা লিখলাম। বুঝতে পেরেছো কি সবাই? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো পরেগুলো আমি একটু জাস্ট দেখায় দিই, যেহেতু নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমি চেষ্টা করবো তোমাদেরকে একটু দ্রুত দেখানোর জন্য। এবার দেখো ট্রাফিক জ্যাম। তো ট্রাফিক জ্যাম কিন্তু ইয়াং জেনারেশনের জন্য মানে এটা ফেস করে, আবার সবার জন্য এটা কিন্তু ফেস করে। তো এটা এখানে ইয়াং জেনারেশন লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে খেয়াল করে দেখো ভাইয়া, এখানে কারণ লিখতে হবে, ন্যারো রোডস অ্যান্ড আনপ্ল্যান্ড সিটি স্ট্রাকচার। দেখো সব কিছু সেম আছে, জাস্ট তুমি কি করতেছো, মূল পয়েন্টগুলো তুমি চেঞ্জ করে দিচ্ছ। এখন তোমরা বলো ভাই, তোমার টিচার তোমাকে নম্বর দিবে কিনা বলো? যখন তুমি এখানে 2-4টা ওয়ার্ড তুমি চেঞ্জ করে লিখতে পারবা, তোমাকে টিচার নম্বর দিবে কিনা আমাকে এটা একটু বলো সবাই বলো, যারা ভাবো যে ভাইয়া যদি আমরা ফরম্যাট লিখি টিচাররা নম্বর দেয় না, ঠিক আছে। সো এইখানে বলো যদি নম্বর না দেয় তার মানে কি তোমার ফরম্যাটে ঝামেলা আছে। কিন্তু তুমি নিজেকে প্রশ্ন করো ভাই, এইভাবে লিখলে নম্বর দিবে কিনা বলো। এবার আসো, তাহলে তুমি এটা কারণ লিখলে, এবার এটার ফলাফল কি হচ্ছে, ম্যাসিভ লস অফ ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড মেন্টাল স্ট্রেস।
যখন আমরা যানজটে দেখো আমরা যখন যানজটে পড়ি তখন আমাদের কি হয়, ম্যাসিভ লস অফ ওয়ার্কিং আওয়ার্স, আমাদের যে কার্য ঘন্টা এই কার্য ঘন্টাটা কি হয়, ক্ষতি হয়, হারিয়ে যায়। অ্যান্ড মেন্টাল স্ট্রেস, আমাদের মানসিক যেই চাপ এটা বেড়ে যায়। যেমন ধরো আমি তোমাদের ক্লাস করাতে আসবো, কিন্তু আমি জ্যামে আটকে বললাম, ধরো আমি 7টায় তোমাদের ক্লাস দিছি, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি ধরো 5টায়, আমি জানি 6টার মধ্যে এখানে পৌঁছে যাব, কিন্তু আমি দেখলাম যে রাস্তায় জ্যাম, আমি আস্তে আস্তে 7:10 বেজে গেছে। যখন 6:50 বাজে, আল্লাহ রে কি হবে রে, হাজার হাজার স্টুডেন্ট টেনশনে আছে, এরকম হয়। কিন্তু সেই মেন্টাল স্ট্রেসের কথা বলেছে। আজকে আমি পিডিএফ দিব না, কেন দিব না জানো? আজকের ক্লাসে তোমাদের রেসপন্স নাই। এত কষ্ট করে রাত জেগে তোমাদের জন্য পিডিএফ বানাচ্ছি, বই লিখতেছি, তোমরা যদি ভাই গুরুত্ব না দাও, ক্লাসে না আসো, তাহলে তো আমি ক্লাস নিব না। এটা ভালো না? ক্লাস নিব না, যাও, বলে দিলাম। ওকে, সো দেখো, খেয়াল করে দেখো আমরা এখানে কোনটা কারণ কোনটা ফলাফল লিখবো। এবার আসো, যেখানে যেখানে চেঞ্জ হচ্ছে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ দেখাই দিচ্ছি, সব জায়গায় একই জিনিস লিখছে। দেখো নাও ডেজ প্রাইস হাইক, এবার দেখো প্রাইস হাইক কেন হয়, কারণটা কি? আর্টিফিশিয়াল ক্রাইসিস, দেখো আর্টিফিশিয়াল ক্রাইসিস। তারপরে দেখো রাইজিং ফুয়েল প্রাইসেস। দেখো এই যে আমাদের দেশে এই যে তেল সংকট গেল, আরও বিভিন্ন সংকট যায়, দেখবে যে অনেক সময় তুমি আটা পাচ্ছ না, ময়দা পাচ্ছ না। রমজানের সময়, রমজানে দেখবা কিসের সংকট দেখা দেয় বলো? রমজানে দেখবা হুট করে শসার দাম বেড়ে গেছে, 200 টাকা কেজি হয়ে গেছে, যেটা তুমি 10 টাকা, 12 টাকা, 15 টাকা দিয়ে কিনছো। সো এই জিনিসগুলোর কারণটা তুমি লিখলা। এবার দেখো এক্সট্রিম সাফারিং ফর লো ইনকাম ফ্যামিলিজ অ্যান্ড দেখো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। যখন দাম বেড়ে যায় তখন যারা লো ইনকাম, নিম্ন আয়ের মানুষ, তখন তারা হচ্ছে ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়, আর তাদের এইটার কারণে পুষ্টিগুণ হারায় ফেলে। সো এই যে তুমি কারণ লিখলা, ফলাফল লিখলা, কারণ ফলাফল, অ্যান্ড লাস্টে হচ্ছে প্রতিকার। তো প্রতিকারগুলো সেম, দেখো প্রতিকারগুলো কি সেম, তুমি প্রতিকারগুলো কাছাকাছি লিখলেই কিন্তু তুমি নম্বর পেয়ে যাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি মনে প্রায় বিশ্বাস করি তোমরা যদি এভাবে পড়ো, এইভাবে লিখে আসো, আমি শিওর তোমরা নাম্বার পাবা ইনশাল্লাহ। এরপর দেখো, ধরো আসলো ফেসবুকের খারাপ অবস্থা, ইম্প্যাক্ট অফ ফেসবুক। তো ইম্প্যাক্ট অফ ফেসবুক, তুমি যখন বেশি ফেসবুক চালাবা বা ফেসবুক বেশি চালাইলে এর কারণটা কি? এক্সেসিভ স্ক্রিন টাইম অ্যান্ড অবসেশন উইথ ভার্চুয়াল ওয়ার্ল্ড। দেখো নেগেটিভ ইম্প্যাক্ট কখন হয়? যখন তুমি এক্সেসিভ স্ক্রিন টাইম হবে, যখন তুমি খালি মোবাইল বা ফেসবুকের মধ্যেই থাকবা, তখন আলটিমেটলি কি হবে? আলটিমেটলি হচ্ছে তোমার চোখের সমস্যা হবে, শরীর বা শারীরিক সমস্যা হবে, এবং অবসেশন উইথ ভার্চুয়াল ওয়ার্ল্ড, এবং তুমি হচ্ছে পুরো ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে পড়ে যাবা। ধরো তুমি দেখলা কোনো একটা সুন্দরী নায়িকা, তোমার কতক্ষণ পরে মনে হবে ধরো মোবাইলটা রাইখা তুমি এরকম করবা, ঠিক আছে? আবার ধরো তুমি কোনো একটা ফেসবুকে কোনো একটা রিল দেখলা, তুমিও কি ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে, তুমি ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে চলে গেছো, ঠিক আছে? আবার আমাদের মধ্যে একটা প্রবণতা কাজ করে, ফেসবুক চালানোর মধ্যে দেখবা যে উরি বাবারে অমুকের বেটি এত দূরে গেছে, মালদ্বীপ গেছে ঘুরতে, অমুকের বেটারে বিয়ে কইরা, হাই হ্যাঁ আমি করলাম কি? এই যে আমাদের সংসারে অশান্তি হচ্ছে, পরকীয়া হচ্ছে, আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে, এর প্রধান কারণ হচ্ছে ফেসবুক। দেখবা পরকীয়া বলো, মানুষের সাথে কম্পেয়ার করে নিজের মধ্যে অশান্তি তৈরি করা, এগুলা অন্যতম কারণ হচ্ছে ফেসবুক। দেখবা তুমি এমন কিছু করতেছো, আফসোস করতেছো, আল্লাহ ফেসবুকে দেখলাম 20,000 টাকা শাড়ি পরছে, আমি একটা শাড়ি পরতে পারলাম না, কেন পারলাম না? ফেসবুকে ওই বেটা এত মানে দামি জিনিস পড়ছে, আমি কেন পারলাম না? এগুলো কিন্তু হয়। সো এইখানে যে জিনিসটা খেয়াল করে দেখো, যে আমাদের স্ক্রিন টাইম এখন ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে চলে যায়, ঠিক আছে? অমুক নায়িকা এটা করছে, আমারও করতে হবে। আরে ভাই কেন? বি সিম্পল, বি ম্যান, বি ওমেন, ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো, এটা কি হচ্ছে? ডিটাচমেন্ট ফ্রম স্টাডিজ অ্যান্ড মেন্টাল হেলথ ইস্যুস। এবং এই যে ফেসবুকে ইম্প্যাক্টের কারণে তুমি দেখো কি হচ্ছে, তুমি পড়াশোনা থেকে ডিটাচড হয়ে যাচ্ছ, তুমি পড়াশোনার বাইরে চলে যাচ্ছ, অ্যান্ড মেন্টাল হেলথ ইস্যুস, তোমার মানসিক সমস্যা হয়ে যাচ্ছে, এইবার আসো খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, দেখো সবাই দেখো এইখানে কি বলেছে। ও প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, এইখানে দেখো আমরা পরবর্তীতে যদি এইখানে দেখো কারাপশন আসে, দুর্নীতি আসে, ওয়াও, যদি দুর্নীতি আসে তাহলে দুর্নীতির কারণগুলা কি? এইখানে দুইটা কারণ দেখো, ফরম্যাট কিন্তু সেম, কারণ এবং ফলাফল কি করে দিবা?
একটু সুন্দরভাবে লিখে দিবা গ্রিড। এই যে কারাপশন কেন হচ্ছে, গ্রিড, লোভের কারণে, অ্যান্ড ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার অভাব। আজকে আমাদের দেশে এত দুর্নীতি কেন হচ্ছে, এর পেছনের কারণ হলো আমাদের লোভ, লোভের শেষ নাই, আমাদের দেশে জবাবদিহিতার অভাব রয়েছে। এরপরে দেখো এটার ফলাফল কি, আনফেয়ার রিক্রুটমেন্ট অ্যান্ড মিসইউজ অফ পাবলিক ফান্ডস। দেখো এই যে কারাপশন কেন হচ্ছে, আনফেয়ার, আনফেয়ার অবৈধ রিক্রুটমেন্ট। দেখবা চাকরির বাজারে যে বেটা চাকরি করতে গেছে, বেটা ঘুষ দিয়ে কি করছে, চাকরি নিছে, তো ও ঘুষ খাবে না? ধরো সে যদি 20 লাখ টাকা দিয়ে একটা চাকরি নেয়, ওর প্রধান কাজ কি, জনসেবা, নাকি এর প্রধান কাজ হচ্ছে কি, এর প্রধান কাজ হচ্ছে কারাপশন, তার টাকা উঠানো, ও ইনভেস্ট করছে কি করে? আমি এরকম শুনছি যে ঘুষ দিয়ে চাকরি করবই, ঘুষ দিয়ে চাকরি করে এবং চাকরি করার পরে সে ঘুষ খাইতেছে, বলে কি আমি তো ব্যবসা করতেছি। কি সুন্দর কথা শুনছ, ঘুষ দিয়ে, দেখো ঘুষ দিয়ে চাকরি নিয়ে, ধরো ঘুষ দিয়েও চাকরি করে, চাকরিতে জয়েন করে, এরপর কি করে জানো, কিসের জনসেবা, আমি তো ইনভেস্ট করছি 20 লাখ, আমি আগে 20 লাখ উঠাই, আগে চালান উঠাই, এরপর লাভ করব। ও মাগো, টুরু লাভ, ও সরি টুরু ফ্যাক্ট। এরকম শুনছো কিনা তোমরা, শুনছো কিনা এরকম যে কি ঘুষ দিয়ে এরকম? ভাই আমি দেখছি 20 লাখ টাকা, সমস্যা কি, এটা তো আমার ইনভেস্টমেন্ট। আবার ফ্যামিলির বুঝায়, আব্বা টেনশন করেন না, এটা ইনভেস্টমেন্ট, এটা ইনভেস্টমেন্ট, এটাতে লস নাই। আবার কি কয় জানো, এই ইনভেস্টমেন্টে কোনো লস নাই, বুঝছো? সো এই জিনিসগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে দেখো এটা আমাদের লোভ এবং আমাদের জবাবদিহিতার অভাব এবং আনফেয়ার রিক্রুটমেন্ট, মিসইউজ অফ পাবলিক ফান্ডস। আমাদের দেশে আমাদের দেশে এসি চালাবে কিভাবে, এটার জন্য চলে যাচ্ছে বিদেশে। এবং আমি দেখেছি অনেক সরকারি চাকরিজীবী আমলা মানুষের শান্তি নাই। কেন নাই? এই যে কারাপটেড, দুর্নীতির কারণে। কিসের কারণে? দুর্নীতির কারণে। তুমি হ্যাঁ দুর্নীতি করলে কোনো একটা জায়গায় তুমি খুব ভালো কয়দিন থাকতে পারো, কিন্তু আল্লাহ বলেছেন পাপ বাপরেও ছাড়ে না, এবং আল্লাহ কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। সো এই জিনিসগুলো কিন্তু হয়, ঠিক আছে? সো এখানে আমাদের কারাপশনের ক্ষেত্রে তোমাদের কি চেঞ্জ করতে হবে, জাস্ট দুইটা জিনিস এখানে দেখা দিলাম। এইবার আসো ভাইয়া, এইখানে লোডশেডিং। সো লোডশেডিং কেন হচ্ছে দেখো, এখানে তোমরা একটু জানো কি লোডশেডিং কি সরকারের কারণে হয়? আমাকে একটু বলো তো, লোডশেডিং কি সরকারের হয়, সরকারের কারণে হয় না? লোডশেডিং সরকারের কারণে হয় না। দেখো লোডশেডিং গরমকালে কেন বেশি হয় জানো? লোডশেডিং গরমকালে বেশি হওয়ার কারণটা হলো আমরা যখন এসি বেশি ব্যবহার করি, আমরা ফ্যান বেশি ব্যবহার করি, আমরা হচ্ছে গরমকালে আমাদের এই ঠান্ডা হওয়ার জন্য কুলিং বেশি ইউজ করি, আমরা অনেক বেশি ইউজ করে থাকি এই ইলেকট্রিসিটিকে। আর এই জন্য আমাদের ইমব্যালেন্স হয়। দেখো ইমব্যালেন্স বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ ইলেকট্রিসিটি, যে শীতকালে আমরা যে বিদ্যুৎ উৎপাদন করি বা বিদ্যুৎ পাই, সেটা দিয়ে আমরা সবাই ধুমধাম চলতে পারি, কিন্তু গরমকালে আইসা যেটা হয় সেটা হচ্ছে ইমব্যালেন্স হয়। ডিমান্ড এবং সাপ্লাই, আমাদের কি আমাদের চাহিদা এবং যোগান কি হয়েছে, ইমব্যালেন্স হয়ে যায়। এরপরে খেয়াল করে দেখো এটার কারণে ফলাফলটা কি হচ্ছে, ডিসরাপশন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। এই যে লোডশেডিং এর কারণে, যেমন আমাদের ক্লাসে হুট করে কারেন্ট চলে যায় মাঝে মধ্যে, সো তোমরা কি করো, ইস কারণ সময় পেলো না, ঠিক আছে? সো এটা হয়। অ্যান্ড প্রোডাকশন অ্যান্ড স্টাডি অফ স্টুডেন্টস, দেখো এখানে স্টুডেন্টদের পড়াশোনার কি ক্ষতি হয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখি লোডশেডিং এর কারণে। এরপরে দেখো এইবার দেখো স্ল্যাম ডুইলার্সটা কেন হয়, কারণটা কি এবং ফলাফল কি? স্ল্যাম ডুইলার্স হচ্ছে পোভার্টি, দারিদ্রতার কারণে, রুরাল টু আরবান মাইগ্রেশন। দেখবা অনেকে কি করে, এলাকায় থাইকা পইরা থাকতে পারে, দেখবা অনেকে আছে এলাকায় মোটামুটি একটা ঘর কইরা থাকতে পারে, কিন্তু কি করে ঢাকা শহর চলে আসে। ঢাকা শহরে চলে আসে কি রুরাল টু আরবান মাইগ্রেশন, আইসা এরপরে কি রাস্তাঘাটে থাকে, বস্তিতে থাকে, কিন্তু সে চাইলে গ্রামে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এই জায়গাগুলোতে আমাদের দেখো এটার কারণ। আর ফলাফল হচ্ছে কি পুর স্যানিটেশন এবং স্প্রেড অফ ডিজিজ, যে হচ্ছে রোগের অনেক ছড়াছড়ি ব্যাপকতা দেখায়। তো স্ল্যাম ডুইলার্স আছে, এটা লিখবা, বুঝছো? তো সমস্যা সংক্রান্ত যেগুলো আসে আশা করি তোমরা এখান থেকে লিখতে পারবা। এবার আসো ইভেন্ট, আমরা লাস্ট ফরম্যাটটা পড়বো। 3টা ফরম্যাটে তোমাদের রিপোর্ট শেষ, তোমাদের এই 3টা ফরম্যাটে তোমাদের কি রিপোর্ট শেষ। সো আমরা এখন এই লাস্টেটা পড়বো। তাহলে নামাজের ব্রেকের পরে শুরু করি নাকি, নামাজের পরে শুরু করি নাকি, কারণ নামাজের টাইম হয়ে গেছে। সো আমরা নামাজ পড়ে এরপরে শুরু করব, বিরতি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার চলে এসেছি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। আমাদের লাস্ট টাইপ আমাদের হচ্ছে ইভেন্ট রিলেটেড বা ক্যাম্পাস রিলেটেড যদি প্রশ্ন আসে
তখন আমরা ওই রিপোর্টটা কিভাবে লিখব সেটা আমরা আজকে শিখে আজকের মতো বিদায় নিব। সো বেশি সময় লাগবে না, সবাই একটু খেয়াল করবে। আসো, ক্যাম্পাস রিলেটেড বা ইভেন্ট রিলেটেড কী কী আসতে পারে একটু যদি তোমরা দেখো এখানে আসতে পারে প্রাইজ গিভিং সেরেমনি, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টরি ডে, কালচারাল উইক প্রোগ্রাম, সায়েন্স ফেয়ার, বুক ফেয়ার, তারপর হচ্ছে সেমিনার অন ইংলিশ ফাইলার, 21শে বুক ফেয়ার, ঠিক আছে। সো বুক ফেয়ার অথবা 21শে বুক ফেয়ার একই জিনিস। তো এইখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমাদের কোন ফরম্যাটটা আমরা লিখবো? 3টা ফরম্যাট বলছি, এবং এই 3টা ফরম্যাটে তুমি মোটামুটি প্রায় 30টার মতো করে তুমি রিপোর্ট লিখে আসতে পারবা। তো আসো আমরা একটু আমাদের ফরম্যাটটা আগে দেখি। দেখো, আচ্ছা ওকে, সবাই আগে আমরা একটু কি পড়বো, ফরম্যাটটা পড়বো। সবাই রেডি কি ভাইয়া? আচ্ছা, সো আমরা শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে হেডলাইন দিব। হেডলাইনটা ক্যাম্পাস রিলেটেড যে প্রোগ্রাম, ওই প্রোগ্রাম রিলেটেড হয়ে থাকে, আমরা সেটা দিব এবং সেখানে আমরা দেখো স্টাফ রিপোর্টার অথবা ক্যাম্পাস রিপোর্টার দেওয়ার চেষ্টা করব। কারণ যখন দেখবা ক্যাম্পাস রিলেটেড আসবে তখন ক্যাম্পাস রিপোর্টার দেওয়াটা ভালো। হ্যাঁ, তুমি এইখানে ক্যাম্পাস যেহেতু ক্যাম্পাস রিলেটেডই আসে, তো ইভেন্টের নাম লিখবা। দেখো হেডলাইনটা কীভাবে হতে পারে, ইভেন্ট নেম অবজার্ভড অ্যাট স্কুল অথবা কলেজ, যেহেতু তোমরা স্কুলে না তোমরা কলেজের। সো এইখানে খেয়াল করে দেখো আমাদের যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা কীভাবে হবে। দেখো দ্য ইভেন্ট নেম, যে ইভেন্টটা আসবে, ধরো এখানে আসলো হচ্ছে ভিক্টরি ডে অথবা মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স ডে বা ভিক্টরি ডে। যে এখানে দেখো আমাদের 26শে মার্চ নিয়ে আসতে পারে, তারপর হচ্ছে ভিক্টরি ডে নিয়ে আসতে পারে, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ ডে নিয়ে আসতে পারে, ঠিক আছে, প্রাইজ গিভিং সেরেমনি নিয়ে আসতে পারে, ঠিক আছে। তো যেটাই আসুক এখানে লিখবো দ্য ইভেন্ট নেম অফ স্কুল অথবা কলেজ ওয়াজ সেলিব্রেটেড ইয়েস্টারডে ইন দ্য কলেজ কম্পাউন্ড, ঠিক আছে, অথবা ইন দ্য কলেজ ক্যাম্পাস অথবা কলেজ গ্রাউন্ড। এখানে কম্পাউন্ড দিতে পারো অথবা কি গ্রাউন্ড দিতে পারো। উইথ গ্রেট এনথাজিজম অ্যান্ড দ্য ভাইব্রেন্ট স্পিরিট। তো এখানে দেখো তুমি জাস্ট কোন জায়গায় চেঞ্জ আনবা, ইভেন্টের নামটাই চেঞ্জ আনবা, তারপরে হচ্ছে তুমি অবশ্যই কলেজের নাম দেওয়া থাকবে সেটা চেঞ্জ আনবা। এরপরে দেখো এইখানে যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে কলেজ ক্যাম্পাস দিতে পারো, কলেজ প্রিমাইজেস দিতে পারো, এগুলা তুমি দিতে পারো, ঠিক আছে। এরপরে খেয়াল করে দেখো উইথ গ্রেট এনথাজিজম অ্যান্ড ভাইব্রেন্ট স্পিরিট সব জায়গায় দিবা, যেহেতু কোনো একটা প্রোগ্রাম হলে এটা অবশ্যই কি থাকে, অনেক বেশি প্রাণোচ্ছল থাকে, অনেক বেশি প্রাণবন্ত থাকে, তাই না। এরপর দেখো দ্য এন্টায়ার ক্যাম্পাস, পুরো ক্যাম্পাস, ঠিক আছে, ওর আ ফেস্টিভ লুক, একটা ফেস্টিভ লুক, একটা হচ্ছে খেয়াল করে দেখো আয়োজন, ফেস্টিভ মুড বলি না আমরা, ফেস্টিভ্যাল মানে কি আয়োজন, অনুষ্ঠান। সো অনুষ্ঠান মুখর একটা, উৎসব মুখর একটা, এখানে আমরা ফেস্টিভ লুক বলতে উৎসব মুখর বাড়াচ্ছে। অ্যাজ ইট ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ কালারফুল ফ্ল্যাগস, যেটা ডেকোরেট করা হয়েছে মানে হচ্ছে এটা সাজানো হয়েছে উইথ কালারফুল ফ্ল্যাগস, যেখানে অনেক রং বেরঙের কি আছে, পতাকা, ব্যানার্স অ্যান্ড ফেস্টুনস। এগুলো তুমি সব প্রোগ্রামে দেখবা ফ্ল্যাগ থাকে, ফেস্টুন থাকে, ব্যানার থাকে, ঠিক আছে, কার্ড থাকে, এগুলো থাকে। এরপরে দেখো কি বলেছে, স্টুডেন্টস টিচার্স অ্যান্ড গার্ডিয়ানস গ্যাদার্ড আর্লি ইন দ্য মর্নিং টু উইটনেস, দেখো টু উইটনেস দ্য ইভেন্ট। এই যে স্টুডেন্ট, দেখো ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং যে অভিভাবক আছে, অভিভাবকবৃন্দ গ্যাদার্ড আর্লি ইন দ্য মর্নিং, তারা হচ্ছে খুব সকালেই এটা উপভোগ করতে। টু উইটনেস দিতে পারো, টু এনজয় দ্য ইভেন্ট দিতে পারো, টু উইটনেস অথবা টু এনজয়, যেটাই দাও হবে, সমস্যা নাই। এরপর দেখো দ্য প্রোগ্রাম অফিসিয়ালি কমেন্সড অ্যাট, এখন এরপরে তুমি লিখবে হচ্ছে এটা কখন শুরু হয়েছিল, এই প্রোগ্রামটা কখন শুরু হয়েছিল। এবং আমরা জানি প্রোগ্রামগুলো আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা জানি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এরপরে তোমার ওপেনিং শেষ, মানে তোমার ওপেনিংটা তুমি যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে বা তোমার যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে, ক্যাম্পাস রিলেটেড যে কোনো অনুষ্ঠান অথবা যে কোনো প্রোগ্রাম রিলেটেড তুমি হচ্ছে এভাবে লিখবা। এরপরে এখন আসবা তোমার হচ্ছে গেস্টকে কি হয়েছিল, মানে অনুষ্ঠান সূচি এবং যে অতিথিবৃন্দ, এগুলো নিয়ে কথা বলবা। তো দেখো দ্য গেস্ট টাইটেল, ওনার নাম লিখবা, প্রিন্সিপাল অথবা ডেপুটি কমিশনার অথবা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ঠিক আছে, অথবা প্রায় এখানে তোমার মিনিস্টার অফ দ্য পার্লামেন্ট, ঠিক আছে, অথবা তোমার এখানে আসতে পারে যে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এটা হইতে পারে। গ্রেস দ্য অকেশন অ্যাজ চিফ গেস্ট, দেখো এই যে প্রধান অতিথি হিসেবে অলঙ্কৃত করা, গ্রেস অলঙ্কৃত করেছেন। ইন দ্য ওপেনিং স্পিচ, দেখো স্বাগত বক্তব্যে দ্য চিফ গেস্ট ডেলিভার্ড অ্যান ইন্সপায়ারিং অ্যান্ড থট প্রভোকিং মেসেজ এম্পাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে, মানে এই যে খেলাধুলা নিয়ে, ধরো যদি আসলো প্রাইজ গিভিং সেরেমনি, খেলাধুলা
অথবা যদি আসতো ধরো কোনো ডে, কোনো ভিক্টরি ডে অথবা ন্যাশনাল ডে, যেরকমই যেটাই থাকুক ওইটা সম্পর্কে তিনি কথা বলছেন, তো এটা তুমি লিখবা সেম। এগুলো কিন্তু আমরা বাংলায় পড়ে আসছি, তাই না? এই প্রতিবেদন আকারে আমরা পড়ে আসছি। এরপর বলছে এম্পাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে অথবা ইভেন্ট ফলোয়িং দ্য ফর্মাল ডিসকাশন, এবং ফর্মাল ডিসকাশনের পরে যে আলোচনা রয়েছে, আনুষ্ঠানিক যে আলোচনা, সেটার পরে ক্যাপটিভেটিং, দেখো একটা উৎসব মুখর কালচারাল প্রোগ্রাম, ঠিক আছে, সাংস্কৃতিক আয়োজন ওয়াজ স্টেজড ওয়ার স্টুডেন্ট পার্টিসিপেটেড ইন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস, যেখানে সাংস্কৃতিক ছিল এবং অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডে স্টুডেন্টরা কী করেছে, আনন্দ বা উদযাপন করেছিল। তারপরে দেখো ইনক্লুডিং প্যাট্রিয়টিক সং, স্বাভাবিকভাবে আমাদের দেশাত্মবোধক গান থাকে কলেজের প্রোগ্রামে, স্কুলের প্রোগ্রামে আমরা দেখে আসছি। তারপর দেখো পোয়েট্রি রিসাইটেশন, কবিতা আবৃত্তি থাকে, অ্যান্ড শর্ট ড্রামা, ছোট নাটক থাকে, ঠিক আছে। এরপর বলছে দ্য পারফরমেন্স রিসিভড হিউজ অ্যাপ্লাউজ ফ্রম দ্য অডিয়েন্স। তো পারফরমেন্স যেরকম কি তালি কিন্তু থাকে, প্রোগ্রাম হইলে, যে কোনো প্রোগ্রাম হইলে কিন্তু কি থাকে, তালি থাকে, তাই না? এবার দেখো লেটার দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড প্রাইজ, এখন আসো তোমার কি প্রাইজ থাকবে, ঠিক আছে, অ্যামাং দ্য উইনার্স অফ ডিফারেন্ট কম্পিটিশনস হেল্ড থ্রু আউট দ্য উইক। এবং স্বাভাবিকভাবে যেহেতু এই প্রোগ্রামগুলো বিশেষ করে প্রাইজ গিভিং অথবা অন্যান্য ধরো জাতীয় কোনো দিবস উপলক্ষে দেখবা খেলা আগেই হয়, যেমন আমাদের স্কুলে হয়েছে, আমাদের কলেজে হয়েছে, ধরো 16 ডিসেম্বর কিন্তু সব খেলা হয় না, কিছু কিছু অনুষ্ঠান আগে হয়ে যায়, ঠিক আছে। তারপরে দেখো, তো এটা তুমি সব জায়গায় লিখবা না, হ্যাঁ, এখানে চেঞ্জ হবে, কোন কোন জায়গায় চেঞ্জ হবে এগুলো আমি এখন পড়ায় দিব, কোনো সমস্যা নাই। অনেকে আছো জাস্ট হচ্ছে পিডিএফ পড়ে যাও, পিডিএফ পড়ে ভাই লাভ হবে না, তোমাকে বুঝতে হবে কোন কোন জায়গায় চেঞ্জ আনতে হবে। চেঞ্জ আনতে পারলেই তুমি ভাই হুবহু ফুল মার্কস পাবা, আর চেঞ্জ না আনলে টিচার বুঝবে যে তুমি ফরম্যাট লিখছো। তো তুমি যে ফরম্যাট লিখছো এটা বুঝতে দিবা না, তুমি যদি বুঝতে না দিতে পারো তাহলে ফুল মার্কস, আর বুঝতে দিলে তুমি ভালো লিখলেও ভালো নাম্বার পাবে না, বুঝতে দেওয়া যাবে না। এই জন্য কিছু কিছু ওয়ার্ড তোমাদের বুঝতে হবে, এই জন্য আমি কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি। দেখো আমি চাইলে বলতে পারতাম না এই ভাইয়া পুরা দেখো তোমরা যে কাজটা করবা সেটা হলো যে এই পিডিএফটা পড়বা, আর পিডিএফটা যদি প্রিন্ট করতে অনেক টাকা খরচ হয়, পিডিএফ প্রিন্ট করতে অনেক খরচ, তুমি কি করতে পারো, তুমি আমার বই কিনতে পারো, তুমি বই কিনো আর ভাইয়ার পিডিএফ পড়ে নিও, ভালো করবা না, পারবা না, সে সুযোগ নাই। তুমি যদি বেশি ভালো করতে চাও তাহলে তোমাকে ক্লাস করতে হবে। সো এখানে দেখো আমরা দেখলাম পারফরমেন্স রিসিভলি দ্য ইভেন্ট ফাইনালি কনক্লুড উইথ আ হার্টফেল্ট ভোট অফ থ্যাঙ্কস ফ্রম দ্য প্রেসিডেন্ট অফ দ্য সেরেমনি, যে অনুষ্ঠানের যে সভাপতি ছিল তার মাধ্যমে শেষ হলো, তার সভাপতির বক্তব্যের মাধ্যমে শেষ হলো, মার্কিং অফ দ্য ডে অ্যাজ এ গ্র্যান্ড সাকসেস ফর দ্য ইনস্টিটিউশন। তো এখন আসো এখান থেকে তুমি সেম জিনিস লেখা শুরু করো, আসো জাস্ট এখন দেখো ভাইয়া যেভাবে লিখে দিয়েছি, ধরো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, তাহলে তুমি যদি ধরো ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা আমি একটু বড় করে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়, আমি যদি তোমাদেরকে দেখাই আর একটু বড় করে দেখাচ্ছি, সেম জিনিস খালি তুমি খালি একটু চেঞ্জ করে দেবে, দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এই যে ইভেন্টের নাম লিখবা, ঠিক আছে। অফ ঢাকা কলেজ ওয়াজ সেলিব্রেটেড ইয়েস্টারডে ইন দ্য কলেজ কম্পাউন্ড উইথ গ্রেট এনথুজিয়াজম অ্যান্ড ভাইব্রেন্ট স্পিরিট, সেম জিনিস আছে, ঠিক আছে। আচ্ছা, আর তোমাদেরকে বলছিলাম রিপোর্টের ক্ষেত্রে ইউ এগুলো ইউজ করবা না, দেখো আমি যেগুলো দিছি এগুলো কিন্তু ইউজ করবা না, ইউজ করা নাই, ঠিক আছে। এরপর দেখো অনেকে কি করে জানো, রিপোর্ট রাইটিং লিখতে গিয়ে ধরো আসছে মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো অনুষ্ঠান অথবা প্রাইজ গিভিং সেরিমনি, ওইখানে লিখে আমি এতগুলো পুরস্কার পাইছিলাম, আমি এটা করছি, আমি পারফর্ম করছি, এগুলো লিখবা না, জিরো পাবা, আন্ডা পাবা। কারণ রিপোর্ট মানে কি, তুমি সাংবাদিক, তুমি স্টুডেন্ট না, যখন তুমি রিপোর্ট লিখবে তখন তুমি সাংবাদিক। বাট অনেকে কি করে জানো, অনেকে কি করে এই রিপোর্টের ভিতরে লিখে দেয় আমি এত মজা করছি, আমি নাচছি, আমি এই করছি, আমি পুরস্কার পাইছি। নো, এগুলো লিখা যাবে না ভাইয়া, যদি এগুলো লিখো তুমি নাম্বার পাবা না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ভাইয়ার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, আমার এই ক্লাসে শেষ পর্যন্ত যারা থাকতেছো, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, ইংরেজিতে তোমাকে কেউ ঠেকাইতে পারবে না, তুমি সবচেয়ে ভালো নাম্বার পাবা ইংরেজিতে পাবা। দেখো তোমাদের অনেকের গ্রামারের প্রবলেম আছে, তোমাদের ফার্স্ট পেপারের প্যাসেজের প্রবলেম আছে, তোমরা আমার ক্লাস করো, দেখো এখনও কিন্তু প্রায় 2 মাসের কাছাকাছি সময় আছে, এখন এই সময়টা যদি তুমি কাজে লাগাইতে পারো তুমি বস, তুমি A+ পাবা। যে ছেলে মেয়ে টেস্টের আগেও চিন্তা করে নাই যে A+ পাবে, সে এখন চিন্তা করতেছে A+ পাবে, বিকজ সাহস বেড়ে গেছে। তুমি বলো ভাই আজকে মিলে আমি তোমাদের 4টা টপিক পড়াইছি, এখন এই টপিকগুলো তোমার কাছে আগে অনেক টেনশন লাগতো না, অনেক বেশি কঠিন লাগতো না? এই টপিকগুলো নিয়ে কি এখন কি টেনশন আর কঠিন লাগে? লাগে না, লাগবে না ইনশাল্লাহ। আমি তোমাদের বলতেছি যে প্রত্যেকটা টপিক আমি তোমাদের পড়াই দেবো, যেমন আমি তোমাদেরকে কবিতাগুলো আছে, প্রত্যেকটা কবিতার থিম পড়াই দিব, এগুলো সব পড়াই দেবো ইনশাল্লাহ, জাস্ট তোমাদের ক্লাস করতে হবে। ওকে, আজকে আরেকটা বিষয়, আজকে কিন্তু আমি সিদ্ধান্ত নিব, আজকে তোমাদের ক্লাসের রেসপন্স ভালো না, তো আমি ক্লাস নিব না, যাও, দেখা যাবে তোমাদের রেসপন্স, পরের ক্লাসের রেসপন্স দেখে ক্লাস নিব। তো এখানে দেখো কি বলা আছে, এই যে দেখো অ্যাজ ইট ওয়াজ বিউটিফুলি ডেকোরেটেড উইথ কালারফুল ফ্ল্যাগস, ব্যানার্স, ফেস্টিভ, সব সেম। এবার দেখো এই প্রোগ্রাম যে অফিসিয়ালি, এখানে টাইমটা আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে টাইমটা দিলা 8 AM, এবং এটা হোলি কোরআনের মাধ্যমে শুরু হয়েছে,
এখানে তোমার একটা কি করতে হবে, চেঞ্জ। তার মানে টাইমটা তোমার একটু কি আনতে হবে, চেঞ্জ আনলাম। এবার আসো, টাইমটা চেঞ্জ আনার পরে এবার গেস্টে তুমি চেঞ্জ আনবা। গেস্টকে যেমন দ্য প্রিন্সিপাল গ্রেস দ্য অকেশন, এখানে প্রিন্সিপাল তোমাদের প্রিন্সিপাল হচ্ছে এটার কি ছিল, প্রধান অতিথি ছিল। এখন প্রিন্সিপাল না দিয়ে তুমি ডিসি দিতে পারো, ঠিক আছে, ডিস্ট্রিক্ট কমিশনার দিতে পারো, যেটাই দাও। এরপরে বাকি অংশগুলো সেম রাখবা, কারণ যেহেতু এখানে আমাদের প্রোগ্রামগুলো প্রায় সেম। আমাদের প্রোগ্রামগুলো কি সেম। ধরো মাতৃভাষা দিবসে এখানে কি থাকে, দেশাত্মবোধক গান থাকে, দেশাত্মবোধক গানের পরে ধরো কবিতা আবৃত্তি থাকে, সেখানে কিছু কালচারাল প্রোগ্রাম থাকে, সেগুলো তো সেম। তো এটা নিয়ে কোনো আর চেঞ্জ নাই, দেখো এখানে কোনো চেঞ্জ নাই। তো প্রোগ্রামেরগুলো আসলে মজা আছে, বুঝছো, প্রোগ্রামেরগুলো আসলে মজা আছে, এখানে চেঞ্জ কম থাকে। যেমন একটু আগে আমরা সমস্যা জাতীয় যেগুলো পড়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে চেঞ্জ আসছে মোটামুটি, কিন্তু এখানে চেঞ্জের জায়গাটা কম। আসো আমি যদি তোমাদেরকে এখন দেখাই, আরেকটা যদি দেখাই, দেখো এইটাও, দেখো এইটাও আমাদের কি, এই যে ইন্ডিপেন্ডেন্সে স্বাধীনতা দিবস, তো এটাও কি সেম ক্যাটাগরি। তার মানে তুমি ফরম্যাটটা দেখে তুমি খালি হচ্ছে প্রোগ্রামের নামটা চেঞ্জ করবা, কলেজের নামটা চেঞ্জ করবা, ঢাকা কলেজ অথবা প্রশ্নের ভিতরে যেটা থাকে, তোমাদের প্রশ্ন যদি কোনো কলেজের নাম দেওয়া থাকে তাহলে প্রশ্নের নাম লিখবা, আর যদি কোনো কলেজের নাম না থাকে তোমার নিজ নিজ কলেজের নাম লিখে দেবে, সমস্যা নাই, ঠিক আছে। এরপরে দেখো তোমার কি হচ্ছে, তুমি দেখো সেম, সব সেম, কোনো চেঞ্জ নাই এখানে, যা আছে সব সেম। জাস্ট এখানে দেখো দ্য লোকাল মেম্বার অফ পার্লামেন্ট, দেখো ওই যে বললাম যে এমপি, লোকাল মেম্বার অফ পার্লামেন্ট, তুমি এখানে গেস্টটা চেঞ্জ করে দিতে পারলা। এরপর যে প্রোগ্রামগুলো আছে, দেখো যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলো কিন্তু আমাদের একই টাইপের হয়। সেখানে দেশাত্মবোধক গান থাকবে, সেখানে ধরো তোমার আবৃত্তি থাকবে, সেখানে কালচারাল প্রোগ্রাম থাকবে, এবং শেষে হচ্ছে প্রাইজ গিভিং সেরেমনি থাকে। এই জিনিসগুলো তোমাদের সেম। তো এটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম হবে না, এবং এই অনুষ্ঠান রিলেটেড যদি আসে, আমার বিশ্বাস কেন জানি মনে হয় যদি আসে তোমরা এখানে প্রত্যেকে ভালো করবা, কারণ অনুষ্ঠান পাইলেই তোমরা কি হয়ে যাও, খুশি হয়ে যাও। সো ধরো এবার আসো ভিক্টরি ডে। সো এই যে ধরো ভিক্টরি ডে যদি আসলো, ভিক্টরি ডে আসলো কোনো কঠিন কিছু না, ভিক্টরি ডে সেম ফরম্যাট। শুধু এখানে ভিক্টরি ডেতে যে জিনিসটা তুমি করতে পারো যে একজন ফ্রিডম ফাইটারের তুমি গেস্ট রাখতে পারো। যেমন এখানে দেখো অ্যান এমিনেন্ট ফ্রিডম ফাইটার, তুমি চিফ গেস্ট রাখতে পারো একজন মুক্তিযোদ্ধাকে, একজন মুক্তিযোদ্ধাকে তুমি কি রাখতে পারো, অথবা তোমার ভাই মুক্তিযোদ্ধা রাখতে হবে এরকম কিছু না, তুমি হচ্ছে চেঞ্জ করে দিলেই হবে। তুমি যদি একজন প্রিন্সিপালকেও দাও সমস্যা নাই। সো এখানে গেস্টের জায়গাটা তোমার একটু চেঞ্জ হচ্ছে। এবার দেখো অ্যানুয়াল কালচার উইক সেলিব্রেটেড ঢাকা কলেজ, ধরো কালচারাল উইক, এই যে সপ্তাহ, তোমাদেরকে যেটা বলছিলাম যদি উইক যখন থাকবে, উইক থাকলে তোমার উইকটা লিখবা। ওকে, সো আমি যে জিনিসটা তোমাদেরকে বলবো, একজন বলছে ভাইয়া আপনি কি ক্লাস নিবেন না? আর হ্যাঁ নিব না। ওকে, সো খেয়াল করে দেখো এখানে এই জায়গাটায় আমরা সেম জিনিস, যেহেতু এখানে উইক থাকে, যেহেতু মানে আমাদের কালচারাল অনুষ্ঠান সেম ফরম্যাটই থাকবে, তো এখানে একটু খেয়াল করে দেখো এই জায়গাটায় আমাদের কোন জায়গা চেঞ্জ আছে। এখানে তোমার কিন্তু চাইলে তুমি যে দেশাত্মবোধক গান, এটা কিন্তু দেখো নাই, এখানে আছে। এখানে তোমার কি থাকতে পারে, স্টেজ প্রোগ্রাম থাকতে পারে, অন্যান্য অ্যাক্টিভিটিস থাকতে পারে, অথবা তুমি চাইলে যে ভাইয়া হ্যাঁ আমাদের তো কালচারাল অ্যাক্টিভিটিস দিতে আমাদের কালচারের সাথে দেশাত্মবোধক এটা দিতে পারো। তাহলে তুমি যদি আগেরটার মতো রাখো, দেখো একটা ফরম্যাট দিয়ে অলরেডি যতগুলো পড়ছি এটাও তুমি রাখতে পারো, কিন্তু কোন জায়গা চেঞ্জ হবে আমি একটু দেখাই তোমাদেরকে। সেমিনার অন স্টুডেন্টস ফেইলার ইন ইংলিশ, এখন তুমি ধরো এটা যখন আসবে, এই সেমিনার অন এটা যদি আসে, এখন তুমি যদি দেশাত্মবোধক গান লাগাই দাও, তুমি যদি কালচারাল প্রোগ্রাম লাগাই দাও, তাহলে হবে। ধরো তুমি আসছো কি, যারা ফেইলার ইন ইংলিশ, মানে যারা স্টুডেন্ট আছে যারা ইংরেজিতে ভয় পায়, ইংরেজিতে ইয়ে করে, তুমি তাদেরকে ডাইকা না নাচলা। ধরো আমি বললাম হ্যাঁ ইংরেজি ক্লাস নিব, ইংরেজি ক্লাস এনে তোমাদেরকে বাবুজি ওয়ালা ডান্স, হ্যাঁ আমি তোমাদেরকে ডান্সের ক্লাস নিয়ে আসলাম, তোমরা আমাকে কি করবা, গালিগালাজ করবা যে ভাই কি পাইছেন আপনি, আমাদের গুরুত্বপূর্ণ, আমরা এমনি যান জীবন চলে যাচ্ছে, আমরা পাস করতে পারতেছি না ইংরেজিতে, আপনি এসে গান শুনাইতেছেন, আপনি কালচারাল প্রোগ্রাম করতেছেন, আপনি এখানে বক্তব্য দিতেছেন না, এটা হয় না। এই জন্য এখানে একটু তোমাদেরকে এটা একটু বুঝাই দিচ্ছি। আসো খেয়াল করে দেখো এখানে কিন্তু ইভেন্টের নাম লিখতে হবে দ্য সেমিনার দিয়ে, দ্য সেমিনার অন কজেস অফ স্টুডেন্টস ফেইলার ইন ইংলিশ অফ ঢাকা কলেজ ওয়াজ সেলিব্রেটেড ইয়েস্টারডে ইন দ্য কলেজ কম্পাউন্ড, এগুলো ঠিক থাকবে।
এখন তুমি অনেকে বলে ভাইয়া ফেস্টিভ লুক আমরা দিতে পারি না, হ্যাঁ দিতে পারো। সেমিনার করতে গেলেও এটা একটা ফেস্টিভ মুড লাগবে। তুমি একটা সেমিনার করবা, ধরো তুমি খারাপ স্টুডেন্ট নিয়ে করবা, এখন তুমি কি ভাই তাদেরকে মাঠে বসাবা? তুমি কি তাদেরকে মাটিতে বসাই দিবা? না, তুমি চিন্তা করবা কি যে না তাদেরকেও একটু সম্মান আছে, গরিব হইলেও সম্মান আছে, ফেল করলেও সম্মান আছে, কারণ তাকে সম্মানই দিয়ে তাকে মোটিভেশন দিতে হবে, তাকে মোটিভেটেড করতে হবে। সো এখানে ফেস্টিভ দিতে পারো। এবার অফিসিয়ালি এম উইথ সলিব্রেশন, স্বাভাবিকভাবে তুমি যখন এই একটা সেমিনার করতেছো ওই প্রোগ্রামে তুমি অবশ্যই কি করতে পারো, কুরআন তেলাওয়াত দিয়ে শুরু করতে পারো। এরপর দেখো এইখানে একজন এডুকেশনিস্ট, যেমন আমি কয়েকদিন আগে একটা স্কুলে গিয়েছিলাম, সেখানে ইংরেজি নিয়ে কথা বলতে গেছি। সো আমি দেখলাম যে মোটামুটি এইভাবেই সাজাইছে। আমি একটা প্রোগ্রামে গিয়েছি যে যারা ইংরেজি দুর্বল ওদের নিয়ে ওই কলেজে গিয়ে আমি যখন বক্তব্য দিতে গেছি তখন দেখলাম যে না ওইখানে কিন্তু সাজাইছে, সুন্দরভাবে সাজাইছে, এবং আমি দেখলাম যে আমার পোস্টারও করছে, ব্যানারও করছে, বুঝছো? সো এখানে দেখো অ্যান এমিনেন্ট এডুকেশনিস্ট গ্রেস দ্য ওকেশন অ্যাজ দ্য চিফ গেস্ট ইন দ্য ওপেনিং স্পিচ দ্য চিফ গেস্ট ডেলিভার্ড অ্যান ইন্সপায়ারিং, শুধু একটা ইন্সপায়ারিং করতে হবে, প্রভোকিং মেসেজ এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ দ্য ইভেন্ট। এই যে ইম্পর্টেন্স, যে এই ইভেন্টটা কেন, এটা গুরুত্ব সম্পর্কে বলা হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে এইখানে এই জায়গাটায় অনেকে বলবে ভাইয়া যে কালচারাল প্রোগ্রাম আপনি দিছেন কেন? তোমরা চাইলে কালচারাল প্রোগ্রাম দিতে মানে বাদ দিতে পারো, কিন্তু মোটিভেশনালের জন্য তোমরা চাইলে তোমরা চাইলে এই প্রোগ্রামগুলো অ্যাড করতে পারো। কারণ যে খারাপ, যে ভালো স্টুডেন্ট না, সেও তো চায় তার মনে তো আনন্দ থাকে, ঠিক আছে? তো তোমরা চাইলে এই জায়গাটায় এটা স্কিপ করতে, এই 2 লাইন তোমরা বাদ দিয়ে দিতে পারো, এই যে এই 2 লাইন বাদ দিয়ে দিতে পারো, বা 1 লাইন বাদ দিতে পারো, এই 1 লাইন ফলোইং দ্য ফর্মাল ডিসকাশন। এই যে ফর্মাল ডিসকাশন কেন, মেইন আলোচনা। তো মেইন আলোচনাতে তো আমি বলে দিছি ভাই ইংরেজিতে পাস করতে হলে এভাবে পড়তে হবে, এভাবে করতে হবে, এভাবে করতে হবে। এখন এই ফর্মালটার পরে একটা কালচারাল প্রোগ্রাম হয়েছে, এখন কালচারাল প্রোগ্রামটা তুমি রাখতেও পারো নাও রাখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এরপরে লেটার দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড প্রাইজ। এখন তোমার এখানে একটা পরীক্ষা নেওয়া হলো, এখন বলে ভাইয়া প্রাইজ কই পাইলেন? ভাই ইংরেজিতে তুমি দুর্বল, তারপরে তোমার অবস্থা যাচাই করার জন্য আমি একটা কি করছি, পরীক্ষা নিয়েছি। তো এটা চাইলে তুমি এখানে অ্যাড করে দিতে পারো। তো আমি তোমাদেরকে বলবো যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে এজেন্ডাগুলো সেম হয়, এজেন্ডাগুলো কি সেম হয়। তবে এইখানে আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই, এটা যদি তুমি মুখস্থ করে লেখো তাহলে নাম্বার একটু বেশি পাবা, কিন্তু এটা যদি একটু ফরম্যাট দিয়ে পাও, অন্যগুলো লিখলে তুমি নাম্বার পাবা, কিন্তু এটাতে একটু কম নাম্বার পাবা। আগেই বলে দিলাম। অনেকে বলে ভাইয়া আমি লিখে আসছি, এটা চাইলে তুমি হচ্ছে অন্যভাবে লিখে আসবে, মানে তোমাদের বইতে যেভাবে লিখা থাকে এটার ক্ষেত্রে, বাকিগুলোর ক্ষেত্রে মোটামুটি তুমি পারবা, ঠিক আছে? বাকিগুলো তুমি ওইভাবে লিখলে তুমি নাম্বার পাবা। যেমন বুক ফেয়ার, এই বুক ফেয়ারও তুমি হচ্ছে কি করবা, এই বুক ফেয়ারটাও ধরো তোমার ক্যাম্পাসে একটা বুক ফেয়ার হলো, অথবা বাংলা একাডেমিতে বুক ফেয়ার হলো। এখন দেখবা যে বই মেলায় অনেক কি করে, আলোকসজ্জা করে, অনেক ডেকোরেশন করে। বই মেলাতে গিয়ে দেখবা যে ডেকোরেশন করতেছে, ডেকোরেশন করা এবং সুন্দর অনেক ব্যানার থাকে, ফেস্টুন থাকে, সবই থাকে। এবং বই মেলাও দেখবা, বই মেলার মধ্যে তোমার এরকম প্রোগ্রাম হয়। কারা কারা বই মেলা গেছে দেখছো? বই মেলাতে শুধু বই বিক্রি হয় না, এরকম বই উদ্বোধনী অথবা এরকম আলোচনা সভা হয়। তো এখানে আলোচনা, বই মেলায় আবার কি থাকে, দেশাত্মবোধক গান থাকে, আবৃত্তি থাকে, তারপর হচ্ছে শর্ট ড্রামা থাকে, এগুলো থাকে। কিন্তু অনেকগুলো ভাই এগুলো লিখবো কেন, এগুলো থাকে। বইমেলার একটা স্টেজ থাকে, ওইখানে প্রোগ্রাম হয়। বইমেলার আলাদা মঞ্চ থাকে যেখানে তোমার প্রোগ্রাম হয়। তো তোমরা ভাবো যে বইমেলা খালি বই বিক্রি হয় না, সো এই জিনিসটা এটার সাথে রিলেটেবল, তো তুমি চাইলে এখানে লিখতে পারো। এরপরে দেখো, আচ্ছা পিডিএফটা একটু হয়ে গেছে, ও আচ্ছা এগুলার নাই, ওকে। সো এই প্রোগ্রাম রিলেটেড যেগুলো আছে, আচ্ছা পিডিএফটা ভেঙে গেছে, আমি পিডিএফটা ঠিক করে দিব। সো এতক্ষণ যারা ধৈর্য ধারণ করে ক্লাস করেছো, আশা করি তোমরা খুব ভালো করে ক্লাসগুলো বুঝেছো এবং হ্যাঁ তোমরা আসলে ভালো করে বুঝেছো। এবং তোমাদেরকে বলবো এই পিডিএফটা, এখন তো 9টা, আমি পিডিএফটা আগামীকাল সকালে দিব, কারণ কিছু কাজ আছে, যে ফন্টগুলো ভেঙে গেছে। আমি আগামীকাল সকালে তোমাদেরকে পিডিএফটা দিব। পিডিএফটা পাবা তোমরা হচ্ছে গ্রুপে, পিডিএফ পাবে হচ্ছে আমাদের যে এইচএসসি 26-27 গ্রুপ আছে, এইচএসসি 26-27 যে গ্রুপ আছে ওইখানে পাবা। এটা হচ্ছে আগামীকাল সোমবার সকাল, আমি ইনশাল্লাহ 10টায় দিয়ে দিব, 10টায় পেয়ে যাবে। এর আগে কেউ পিডিএফ পাই না এই করার দরকার নাই, স্ক্রিনশট নিয়ে রাখতো, পিডিএফ পাবে এইটা। আর বইটা অর্ডার করবা তোমরা, এই পিডিএফেরই বই আছে, এটা হচ্ছে 01987446460। কিন্তু আজকের ক্লাস করে আমি খুব হতাশ, যেহেতু তোমরা ক্লাসে
রেসপন্স কম, খুবই হতাশ। ঠিক আছে, ওকে ভাইয়া। অ্যাকাউন্টিং এক ওয়ার্কশপ কবে থেকে? আচ্ছা, অ্যাকাউন্টিং ওয়ার্কশপটা তোমাদেরকে আমরা গ্রুপে নিচ্ছি, টেলিগ্রাম গ্রুপে আছে অ্যাকাউন্টিং। যারা আমাদের ওয়ার্কশপে যুক্ত হবা, আমরা ইনশাল্লাহ তোমাদের অ্যাকাউন্টিং থেকে অ্যাকাউন্টিংয়ে যে যে প্রবলেমগুলো আছে এগুলো নিয়ে আমরা হচ্ছে ওয়ার্কশপ করাবো। এবং তোমাদের অনেকে বলেছে ভাই ইকোনমিক্স, যারা ইকোনমিক্স নিয়ে টেনশনে আছো, ইকোনমিক্স নিয়ে, ফিজিক্স নিয়ে, কারণ আমি চাচ্ছি গ্রুপ সাবজেক্ট নিয়েও তোমাদের আসলে ভালো একটা সাপোর্ট দিতে। সো তোমরা টেলিগ্রাম গ্রুপে কি সবাই জয়েন করছো? ওকে, যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকো তাহলে হচ্ছে হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে জয়েন না করলে আমরা লিঙ্ক দিয়ে দিব পেজে, গ্রুপে, সেখান থেকে অ্যাড হয়ে যাও। আর আরেকটা বিষয়, ক্লাস কি না বন্ধ করে দিব? আমি এত রাত জেগে তোমাদের জন্য কষ্ট করি কিন্তু তোমরা ক্লাসে আসো না, এটা খুবই ভালো লাগলো না, আজকে খুব মনটা খারাপ। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, ক্লাস না নিলেই বেটার। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।